লেখিকা নবনীতা মণ্ডলের আবার বসন্ত। চন্দ্রমৌলি একদৃষ্টে তাকিয়ে আছে খাটের পাশে সাইড টেবিলে রাখা ঘড়িটার দিকে। এখন রাত 1টা। সেই 11টার থেকেও তাকিয়েই আছে ঘড়িটার দিকে। 2 ঘন্টা হয়ে গেল। নানাভাবে চেষ্টা করেছে, কিছুতেই ঘুম আসছে না। মাথাটা ভারী হয়ে আসছে, চোখের জল পড়ে পড়ে এখন শুকিয়ে গেছে। ঘরে একটা হালকা সবুজ আলো জ্বলছে। অন্ধকারে থাকতে থাকতে চোখ অন্ধকারই অভ্যস্ত হয়ে যায়, তাই এই হালকা আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে ঘড়ির কাঁটাগুলো। দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকালো চন্দ্রমৌলি। হ্যাঁ, ওটাও স্পষ্ট দেখা যাচ্ছে। 20 বছর আগের চন্দ্রমৌলি। কলেজ থেকে সদ্য পাশ করে বেরোনো চন্দ্রমৌলি, প্রেমে হাবুডুবু খাওয়া চন্দ্রমৌলি। লাল বেনারসি পরে, মুখে রংচং মেখে, মাথা ভর্তি সিঁদুর নিয়ে সং সেজে বসে আছে চন্দ্রমৌলি। সংসার নামক সার্কাসে প্রবেশের ঠিক আগের মুহূর্তের চন্দ্রমৌলি। ছবিতে চন্দ্রমৌলির পাশে পাঞ্জাবি পরে, কপালে চন্দনের ফোঁটা কেটে, হাসি মুখে যে বসে আছে সেই মানুষটি এই মুহূর্তে চন্দ্রমৌলির পাশে 1 হাত দূরত্বে পিছন ফিরে অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে। না, এটা কোনো নতুন ঘটনা নয়। গত দীর্ঘ 10টা বছর ধরে প্রায় প্রতি রাতেই ঘটে চলেছে এই সার্কাস। কেন? সার্কাস বললে দোষ কোথায়? কোথায় অসঙ্গতি? ছোটবেলায় চন্দ্রমৌলি মানে বাবার আদরের মৌলি বাবার সাথে বসে টিভিতে মেরে নাম জোকার সিনেমাটা দেখেছিল। সেই বিখ্যাত ডায়লগ, দ্য শো মাস্ট গো অন। আজ বারবার মনে হয় মৌলির ওর জীবনটাও হাস্যকর সার্কাসে পরিণত হয়েছে, অথবা নাট্যমঞ্চের নাটকে। সার্কাসই বটে। এই বন্ধ দরজার ওপারে সকলে জানে চন্দ্রমৌলি আর দেবোত্তম পারফেক্ট কাপল, সুখী দম্পতি। ফেসবুকের কাপল ফটো, পার্টিতে কেয়ারিং দেবোত্তম, বছরে 2টো ভ্যাকেশন ট্যুর, ফরেন ট্যুর, মেয়ের দায়িত্ববান বাবা দেবোত্তম, অবাধ স্বাধীনতা পাওয়া চন্দ্রমৌলি। এসবই পাড়াপড়শি, আত্মীয় স্বজন আর 600 পেরিয়ে যাওয়া ফেসবুকের ফ্রেন্ড লিস্টের সকলের মনে এক প্রকার ঈর্ষার সৃষ্টি করে, সেটা জানে চন্দ্রমৌলি। বন্ধ দরজার ওপারটা হলো রঙ্গমঞ্চ, সার্কাসের স্টেজ। সেখানে দাঁড়িয়ে চন্দ্রমৌলি হাসে, দেবোত্তম হাসে। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলে দুজনে। মেয়ের সামনে আইডিয়াল প্যারেন্টের অ্যাক্টিং করে। আর বন্ধ দরজার এপারটা, এটা হলো রঙ্গমঞ্চের গ্রিন রুম। এখানে প্রতি রাতে চন্দ্রমৌলি বঞ্চিত হয়, অবহেলিত হয়। চোখের জলও বাইরে বেরোতে লজ্জা পায় আজকাল। অন্ধকারে থাকতে থাকতে যেমন চোখ সয়ে যায়, বঞ্চিত হতে হতে বোধহয় সেটাও অভ্যেসে পরিণত হয়। তবু তবু জানি না কেন চন্দ্রমৌলি আজও 9 মাসে 6 মাসে একবার নতুন করে অভিমান করে, নতুন করে চোখের জল ফেলে। হয়তো অবুঝ মন আজও ভাবে দেবোত্তম সে আগের মতো একবারটি ওর মুখটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলবে, এই এই মৌলি, কাঁদছো কেন? কি হয়েছে বলো, বলো না আমায়। না, এই গ্রিন রুমে সেরকম মিরাকেল গত 10 বছরে ঘটেনি। আজও চন্দ্রমৌলি এক বুক আশা নিয়ে রাতে স্নান সেরে লেস দেওয়া সার্টিনের নাইটিটা পরেছিল, চুপি চুপি একটা দামি পারফিউম লাগিয়েছিল ঘাড়ে, গলায়। তারপর দেবোত্তমের সামনেই ড্রেসিং টেবিলের সামনে বসে যত্ন করে নাইট ক্রিম মেখেছিল হাতে, মুখে, ঘাড়ে। সাথে কিছু টুকটাক কথা বলেছিল দেবোত্তমের সাথে, যেমন সব সময়ে বলে থাকে। কাল তিতলির স্কুলে পিটিএম আছে, 12-এ উঠলে ওকে টিউশন দিতে হবে। ডিম শেষ হয়ে গেছে, কাল যেন পারলে দেবোত্তম নিয়ে আসে ফেরার পথে, ইত্যাদি ইত্যাদি। দেবোত্তমের মুডটা ভালো আছে মনে করে ওর গা ঘেঁষে বসেছিল চন্দ্রমৌলি। যদি কোনো মিরাকেল ঘটে সেই আশায়। দেবোত্তম বলে চলেছিল, ঘরের ছোটখাটো জিনিসগুলো মালতীকে দিয়ে আনিয়ে নাও না কেন? দোকানের সামনে পার্কিং পাওয়া যায় না, গাড়ি থামিয়ে ডিম কেনা সম্ভব নয়। ঠিক তখনই চন্দ্রমৌলির নাকে সেই পরিচিত গা গোলানো গন্ধটা ভগ করে ঢুকলো, মুখটা ঘুরিয়ে নিল। আজও তার মানে চন্দ্রমৌলি যখন রান্নাঘরে ব্যস্ত ছিল, দেবোত্তম নিজের পেগ বানিয়ে গলায় ঢেলেছে। হ্যাঁ, আজকাল ওটাই ওর ভালোবাসা, ওটাই ওর নেশা। ওটা পেলে আর কিছুই লাগে না মানুষটার। তবু এক প্রকার দম বন্ধ করে আজ চন্দ্রমৌলি দেবোত্তমের হাতটা ধরেছিল আলতো করে, বলেছিল, কেন খাও এসব?
আবার ন্যাকামো শুরু করো না তো মৌলি। জানোই তো ওটা ছাড়া ঘুম আসে না আমার। কেন? আগে তো আসতো। চেষ্টা করে দেখো না একবার, বলে দেবোত্তমের বুকে অনেক দিন পর আজ হাতটা রেখেছিল চন্দ্রমৌলি। দেবোত্তম সাথে সাথে হাতটা সরিয়ে দিয়ে বলেছিল, কেন এসব চেষ্টা করো? এতদিনে তো নিশ্চয়ই বুঝে গেছো এসব আমার আর ভালো লাগে না। বুড়ো বয়সে যত সব ন্যাকামো। অপমানে লজ্জায় চন্দ্রমৌলির চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। চিৎকার করতে গিয়ে মনে পড়ল পাশের ঘরে শাশুড়িয়া তিতলি ঘুমোচ্ছে, তাই গলা নামিয়ে বলেছিল, কিসের ন্যাকামো? এটাই নর্মাল, এটাই ন্যাচারাল। তোমার না থাকুক আমার আছে। হ্যাঁ, আজও আমার চাহিদা বেঁচে আছে। কি করব আমি? গত 10টা বছর ধরে তুমি আমাকে বঞ্চিত করে চলেছ, অথচ আমার কি দোষ তা আমি আজও জানতে পারলাম না। মৌলি, আমি তোমাকে আগেও বলেছি, এতে তোমার একার দোষ নয়। ফালতু নিজেকে দোষারোপ করে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করো না। তাহলে বলো, কেন তুমি আমার সাথে অবিচার করে চলেছ দিনের পর দিন? এটা একদিনে হয়নি, দূরত্ব আস্তে আস্তে বেড়েছে। যে সময় আমার তোমাকে দরকার ছিল তখন তুমি আমাকে এক কথায় উপেক্ষাই করেছো। মেয়ে হবার পরে মেয়েকে নিয়ে আলাদা শোয়া শুরু করেছো। মেয়ে বড় হলে তোমার চাকরি, তোমার সাইড ভিজিট, রাতের পর রাত বাইরে থেকেছো। তখন কখনো মনে হয়নি তোমার যে আমি বঞ্চিত হচ্ছি? আমিও রাতের পর রাত ঘুমোইনি, তারপর আমি আমার পথ বেছে নিয়েছি। আজ আর আমি ড্রিঙ্ক না করে থাকতে পারবো না। বাকি তুমি যা চাও তার আমি তোমাকে দিতে পারবো না। সেজন্য যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও তো যেতে পারো, আমি আটকাবো না। আর যদি থাকতে চাও তবে এরকম ভাবেই থাকতে হবে। বাকি তিতলির দায়িত্ব আমাদের দুজনেরই। দায়িত্বটাই সব। দায়িত্ব পালন করার জন্যই কি আমরা একদিন ভালোবেসে বিয়ে করেছিলাম? ওসব পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ আছে? সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আমরাও বদলেছি। নাও এবার শুয়ে পড়ো, আমার ঘুম পাচ্ছে। সে তো পাবেই, ওই ছাইপাশ গিললে ঘুম পাবে না তো কি পাবে? গুড নাইট, বলে পেছন ফিরে শুয়ে পড়েছিল দেবোত্তম। আর কিছুক্ষণ পরেই নাক ডাকার শব্দ পেয়েছে চন্দ্রমৌলি। সেই থেকেও তাকিয়ে আছে ঘড়ির দিকে, আর মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে দেওয়ালে টাঙানো ওর আর দেবোত্তমের বিয়ের ফটোটার দিকে। পুরনো কাসুন্দি বটে। ছোট্ট তিতলিকে নিয়ে যখন রাতের পর রাত হিমশিম খেয়েছে চন্দ্রমৌলি, তখন প্রায়ই দেবোত্তম অফিস থেকে ফিরে বলেছে, রাতে ঘুম হয় না, অফিসে গিয়ে কাজে এনার্জি পাই না। কখনো বলেছে, আজ বসের কাছে কথা শুনতে হলো, কাজে ভুল হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন করতে পারছি না। একদিন শাশুড়িমা বললেন, বাচ্চাটা সারা রাত কাঁদে, দেবুর ঘুম হয় না রাতে। বৌমা, তুমি বরং দুধ খাইয়ে ওকে আমার কাছে দিয়ে যেও। সেটাও সম্ভব হয়নি। প্রতি 2 ঘন্টা অন্তর তিতলি কেঁদে উঠত, হয়তো খিদেতে নইলে কাঁথা ভিজিয়ে। তখনই ও মেয়ে নিয়ে আলাদা ঘরে শোবার ডিসিশনটা নিয়েছিল। সেটা আজ পুরনো কাসুন্দিই বটে। বিয়ের পর থেকেই বাড়িতে শ্বশুর শাশুড়ি, বাড়ি ভর্তি লোকের সামনে ইচ্ছে হলেও কাছাকাছি তো দূর, দুদণ্ড পাশাপাশি বসে কথা বলার সুযোগও কি হয়েছে ওদের? তবু বিয়ের পরের 2 বছর ছিল ওদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর সময়। সকলের চোখ বাঁচিয়ে হয়তো কখনো দেবোত্তম টেনে ধরত মৌলির হাত, কখনো সন্ধ্যের সময় কাপড় তুলতে যাবার নাম করে ছাদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করত দুজনে। অফিসের কাজের নাম করে সিনেমা দেখতে চলে যেত। তাই সেই দিনগুলো বিয়ের আগের প্রেমময় দিনগুলোর মতোই উজ্জ্বল হয়ে আছে স্মৃতির পাতায়। বিয়ের 2 বছরের মাথায় তিতলি পেটে এলো। সেই যে দূরত্ব শুরু হলো, সে দূরত্ব তিল তিল করে বেড়েই চলল। তিতলি একটু বড় হলে আবার একসাথে শুতে শুরু করে ওরা, কিন্তু সে সময় তিতলির ঘুম ভেঙে যাওয়ার ভয়ে মৌলি দেবোত্তমকে কাছে ঘেঁষতে দিত না। তিতলির যখন 6 বছর বয়স, তখন মৌলির শ্বশুরমশাই মারা গেলেন। তারপর থেকে মৌলির শাশুড়ির একা ঘুম আসতো না, প্রায় তিতলিকে ডেকে নিতেন। এক সময় তিতলিরও অভ্যেস হয়ে গেল ঠাকুমার সাথে শোয়ার, কিন্তু তিতলি সরে গেলে ওদের দুজনের মাঝে জায়গাটা ফাঁকাই থেকে গেল। তারপর অবশ্য শুরু হলো চন্দ্রমৌলি নিজের অস্তিত্বের লড়াই। দেবোত্তম আর চন্দ্রমৌলি একই কলেজ থেকে একসাথে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল। সেই কলেজের সময় থেকেই ওদের প্রেম। দেবোত্তম ইঞ্জিনিয়ারিংয়ের পর MBA করলো, তারপর থেকে ওর কাজের ধরনটাই বদলে গেল। বেশিরভাগ সময় ও ওয়ার্ক ফ্রম হোম করতে লাগলো, বাড়িতেই থাকতো বেশিরভাগ সময়টা। অন্যদিকে চন্দ্রমৌলি খুব ভালোবেসে পড়েছিল ওর সাবজেক্টটা, মন দিয়ে শিখেছিল কাজের খুঁটিনাটি, তাই ও নিজের কাজটা কোনোদিনই ছাড়তে চায়নি। অথচ বিয়ে, তারপর বাচ্চা, এসব কিছু মৌলির কেরিয়ারে খুব এফেক্ট ফেলেছিল। কাজ থেকে একদম গুটিয়ে নিয়েছিল নিজেকে।
তাই যখনই বুঝলো তিতলি ঠাকুমার নেওটা হয়েছে, ভালোই থাকে ঠাকুমার কাছে, তখন থেকে শুরু হলো ওর কেরিয়ারের লড়াই। যখন তিতলির 8 বছর বয়স, তখন নতুন কোম্পানিতে জয়েন করেছিল মৌলি। তারপরে শুরু হলো কাজের জন্য সকাল 10টা থেকে রাত 8টা 9টা অবধি বাড়ির বাইরে থাকা, মাঝে মাঝেই সাইট ভিজিটের জন্য দেশের বিভিন্ন শহরে যাওয়া থাকা ইত্যাদি। সেই সময় অবশ্য দেবোত্তম বাধা দেয়নি, নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কাজ করেছে চন্দ্রমৌলি। কিন্তু হয়তো সেই সময় ওদের দুজনের মাঝের দূরত্বটা একটু একটু করে বেড়ে গেছে। কিন্তু দোষ কি একা মৌলির? কোথায়? দেবোত্তম তো কোনোদিন মুখ ফুটে বলেনি যে ও মৌলিকে কাছে পেতে চায়। রাতে ঘুম হয়নি, তাই চোখটা লেগে এসেছিল। অফিসে বসে হঠাৎ পুরুষালী ডাকে চমকে উঠল মৌলি। অফিস কলিগ অর্ণব সামনে এসে দাঁড়িয়েছে। অর্ণব বলল, চন্দ্রমৌলি, ঘুমিয়ে পড়লে নাকি? রাতে ঘুম হয়নি? চলো কফি খেয়ে আসি। মৌলি উঠে দাঁড়ালো, 2 মিনিট ভাবলো, তারপর বলল, একটু দাঁড়াও, ওয়াশরুম হয়ে আসছি। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে রুমাল দিয়ে মুছে নিল মুখটা। তারপর বেরিয়ে দেখলো অর্ণব ওয়েট করছে করিডোরে। মৌলি বলল, চলো। অর্ণব আর চন্দ্রমৌলি এই কোম্পানিতে একসাথে আছে প্রায় 5 বছর। ওরা একই বয়সী। অর্ণবের ছেলে আর তিতলি একই ক্লাসে পড়ে, যদিও স্কুল আলাদা। অর্ণবের বউ স্মিতা হোমমেকার, সুন্দর গোছানো সংসার ওদের। 2 বছর আগে অর্ণব নতুন ফ্ল্যাট কিনেছে নিউ টাউনে। গৃহপ্রবেশে ডেকেছিল চন্দ্রমৌলিকে। তখনই দেখেছে ওদের দুজনের সংসার যাকে বলে সুখী গৃহকোণ। অর্ণব আরাম করে ক্যাফের সোফায় গায়ে এলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ক্যাপুচিনো না মোচা? ক্যাপুচিনো। অর্ণব ওয়েটারকে ডেকে অর্ডারটা দিয়ে বলল, জানো মৌলি, তোমাদের দেখলে না হিংসে হয় আমার। মৌলি হেসে বলল, কেন? না, এই দেবোত্তমদার সাথে তোমার সম্পর্কটা বেশ ম্যাচিওর। তোমরা দুজনে মিলে বেশ সামলাচ্ছ সংসারটা, ঘরের বাইরের কাজ ভাগ করে নিচ্ছ দুজনে। সে তো নিতেই হয়, কিন্তু সবাই সেটা বোঝে কই? কেন, তুমি কি বলতে চাইছো? কি আর বলবো, নিজের ঘরের কথা। স্মিতা হিস্ট্রিতে MA করে ঘরে বসে আছে। কতবার বলেছি চাকরির চেষ্টা করো, এই বাজারে একার খরচায় সংসার চালানো দায়। কিন্তু কে কার কথা শোনে? তাতে কি, এটাও তো ভালো। তুমি রোজগার করছো, স্মিতা ঘর সামলাচ্ছে, ছাই সামলাচ্ছে, সারাদিন ছেলের পেছনে চিল্লাচ্ছে, আর রান্নাঘরে ঢুকে ইউটিউব দেখে রান্না করছে। এটাও একটা লাইফ। ওরকম বল তো ওই দেখে। আরে বলো না, ক্লাস 11-এর ছেলের পেছনে আঠার মতো চিপকে আছে, পর পর করে। ছেলেটাও বিরক্ত হয়ে যায় মায়ের স্বভাবে। যাই বলো, ঘর সামলানো বড় কাজ। এই আমাকে দেখো না, মেয়েটাকে তো একদমই টাইম দিতে পারি না। কিন্তু তবু তোমার মেয়ে কি কিছুতে কম? কি ভালো রেজাল্ট করছে প্রতিবার। সেটা অবশ্য ঠিক, দেবোত্তমই দেখে ওর পড়াশোনাটা। জানো, স্মিতার আমার উপরেও ভরসা নেই। আমি ছেলেকে পড়াতে গেলে ছেলের সামনেই বলবে, এটা এমন নয়, অমন করে বোঝাতে হবে। তাই নাকি? এরই মধ্যেই ওয়েটার 2 কাপ কফি দিয়ে গেছে। কফিতে চুমুক দিয়ে হঠাৎ অর্ণবের চোখ স্থির হলো মৌলির মুখের ওপর। একটু অস্বস্তি হলো মৌলির। অর্ণব হেসে বলল, তোমার টিপটা সরে গেছে, দাঁড়াও। বলে হাত বাড়িয়ে টিপটা ঠিক করে দিল অর্ণব। মৌলির লজ্জা লাগলো। চারিদিকে চেনা মুখ, কিন্তু কোথায় যেন একটা ভালো লাগাও কাজ করলো। মুখে বলল, ওয়াশরুমে গেছিলাম, কারেন্ট চলে গেল, দেখতে পাইনি কিছু। অর্ণব নরম গলায় বলল, তোমাকে কালো টিপে বেশ সুন্দর দেখায় কিন্তু। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মৌলি, তুমি এত কিছু সামলেও সাজগোজ করার সময় পাও কি করে? কি যে বলো, আমি আবার সাজি নাকি? নয়তো কি, ওই হালকা কাজল, লিপস্টিক, ম্যাচিং কানের দুল, সব মিলিয়ে বেশ সুন্দর দেখায় তোমায়। নাও হয়েছে, আজকাল ফ্লার্ট করতে শিখেছো দেখছি। আরে না, সত্যি বলছি। জানো, স্মিতা আজকাল নিজেকে এমনভাবে সংসার আর ছেলের মধ্যে জড়িয়ে ফেলেছে যে নিজের দিকেও তাকানোর সময় পায় না। সাজগোজ তো দূরের কথা, কি চেহারা হয়েছে। থাইরয়েড বাঁধিয়েছে, খাওয়া দাওয়া ঠিক নেই, ওজন বেড়ে যাচ্ছে দিনে দিনে, যা তা অবস্থা। নাও রাখো, আর বউয়ের নিন্দা করতে হবে না। তোমরা সব পুরুষরাই সমান, চান্স পেলেই শুধু বউয়ের নিন্দা। চলো ওঠা যাক, এবার অফিসে খোঁজ পড়ে যাবে দুজনের। উঠে পড়লো ওরা। পরদিন অফিসে বেরোনোর আগে সালোয়ার কামিজের সাথে ম্যাচিং সবুজ টিপটা পরতে গিয়েও খুলে রাখলো মৌলি। তারপর একটা কালো টিপের পাতা বার করে ছোট্ট টিপটা পরে নিল 2 ভুরুর মাঝে। হালকা পিঙ্ক লিপস্টিকটা ঠোঁটে লাগাতে লাগাতে ভাবলো, কই, দেবোত্তম তো কোনোদিন বলে না তোমাকে কালো টিপ আর হালকা লিপস্টিকে ভালো লাগছে। তারপর নিজের মনেই হাসলো মৌলি। দেবোত্তম আজকাল ওর দিকে তাকায় কোথায় যে প্রশংসা করবে?
আজকাল অর্ণব দিনের মধ্যে অন্তত একবার এসে দাঁড়ায় মৌলির ডেস্কের সামনে, দাঁড়িয়ে গল্প করে কিছুক্ষণ, বাড়ির গল্প, ছেলেমেয়ের পড়াশোনার গল্প, চন্দ্রমৌলিদের নেক্সট ট্রিপের ব্যাপারে জানতে চায়। আবার কোনোদিন দুজনে মিলে ক্যাফেতে গিয়ে কফি স্যান্ডউইচ খেয়ে আসে। চন্দ্রমৌলি বুঝতে পারে অর্ণবের সঙ্গ ওর ভালো লাগে। নিজেকে বোঝায় চন্দ্রমৌলি, ওরা তো শুধুই বন্ধু, এটুকু ভালো লাগা পেতে দোষ কোথায়? ও তো কারোর ঘর ভাঙছে না, বরং অর্ণবকেও সব সময় বোঝায় স্মিতার যে ছোট ছোট অসম্পূর্ণতাগুলো আছে সেগুলোকে সহজেই উপেক্ষা করতে পারে অর্ণব। সেদিন অর্ণব মৌলি টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসে বলল, আজ বিকেলে কোনো কাজ আছে নাকি? না, বাড়ি ফিরবো সোজা। একটু সময় বের করতে পারবে? কেন বলো তো? আমার সাথে একটু যেতে হবে গয়নার দোকানে। একটু যেন হোঁচট খেলো মৌলি, বলল, কেন? আরে আর বলো না, স্মিতা গত বছর অ্যানিভার্সারিতে একটা হার চেয়েছিল, তখন টানাটানি চলছিল, দিতে পারিনি। কাল আমাদের অ্যানিভার্সারি, তাই ভাবছি সারপ্রাইজ দেবো ওকে। ওমা, এ তো খুব ভালো কথা, অবশ্যই যাব। বুঝতেই পারছো তোমাদের মেয়েদের গয়নাগাটির ব্যাপারে আমি একদমই আনকোড়া। অফিসের পর গয়নার দোকানে গিয়ে মৌলি অর্ণবের কথা মতো একটি হার পছন্দ করে দিল। অর্ণব বলল, দাঁড়াও, তোমার গলায় পরিয়ে দেখি একবার। মৌলি আপত্তি করলো, বলল, না না, এটা স্মিতার, ওর গলাতেই পরিও। আরে দোকানের জিনিস, তোমার আগেও কতজনে গলায় পরে ট্রাই করেছে, তুমি পরলে আর কি এমন হবে? মৌলি চুপ করে গেল। আয়নার সামনে বসিয়ে অর্ণব নিজে হাতে মৌলির গলায় পরিয়ে দিল হারটা। তারপর মৌলির ঘাড়ের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে হাড়ের চেনটা আটকে দিল। অর্ণবের দুটো হাত ছুঁয়ে গেল চন্দ্রমৌলির কানের লতি, চিবুক, গলা। সে ইচ্ছাকৃত কিনা সেটা ভাবার মতো অবস্থায় নেই মৌলি। ওর শরীর আজ বহুদিন পর পুরুষালী ছোঁয়ায় কেঁপে উঠেছে, হাতে পায়ে কেমন ঝিমঝিম ভাব শুরু হয়েছে। অর্ণব বলল, তোমার গলায় তো অপূর্ব লাগছে হারটা। জানি না স্মিতাকে কেমন লাগবে। মৌলি এবার নিজেকে সামলে নিয়ে দোকানের মেয়েটির কাছে গিয়ে হারটা খুলে দিতে বলল। তারপর অর্ণবের দিকে তাকিয়ে বলল, স্মিতাকেও ভালো লাগবে, দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। বলে একরকম পালিয়ে এলো অর্ণবের সামনে থেকে। সেদিন রাতেও ঘুম হলো না মৌলির। শরীরে মনে ভীষণ একটা কষ্ট, একটা না পাওয়ার জ্বালা তাড়িয়ে বেড়াচ্ছিল ওকে। আচ্ছা, মানুষ খিদে, ঘুম, টয়লেট সব চাহিদার কথা গলা ফুলিয়ে বলতে পারে, অথচ শারীরিক চাহিদার ব্যাপারে কেন মুখে কুলু পেটে থাকতে হয়? এটাও তো বাকি সব চাহিদার মতোই তীব্র। তবে কেন, কেন চুপ করে থাকতে হবে ওকে? মাঝরাতে ঘুমন্ত দেবোত্তমের দিকে তাকিয়ে গায়ের জ্বালাটা আরো বেড়ে গেল মৌলির। ওই মাঝরাতে বাথরুমে গিয়ে শাওয়ার চালিয়ে জোরে জোরে কাঁদলো মৌলি, প্রাণ ভরে কাঁদলো। তারপর ঠান্ডা জলে স্নান করে ফিরে এলো ঘরে। দেবোত্তমের পাশে গিয়ে শুতেও ইচ্ছে করছে না আজ আর। সোফায় গা এলিয়ে দিল মৌলি, ফোনটা হাতে তুলে নিল। আজ আর ঘুম আসবে না, মুঠোফোনে কিছু হাবিজাবি জিনিস দেখেই বাকি রাতটুকু কাটিয়ে দেবে ঠিক করলো মৌলি। তিতলি ভালোভাবে উচ্চ মাধ্যমিক পাশ করে কিছুদিন হলো কলেজে ভর্তি হয়েছে। আজকালও অনেক কিছুই লক্ষ্য করে, হয়তো বুঝতেও পারে অনেক কিছু। সকালে ব্রেকফাস্ট করতে এসে তিতলি জিজ্ঞেস করলো, মা তুমি রাতে ঘুমোওনি কেন রে? তোমার চোখ দেখে মনে হচ্ছে চোখ লাল, চোখের নিচে কালি। ঘুম আসছিল না মা। অমন বুড়িদের মতো কথা বলো না তো। মর্নিং ওয়াক অথবা জিম স্টার্ট করতে পারো তো। সারাদিন বসে বসে কাজ করো, তোমার ওয়েটও বেড়ে যাচ্ছে। এক্সারসাইজ করলে ঘুমও ভালো হবে বলছিস, নয়তো কি? আচ্ছা দেখি। হ্যাঁ দেখো, বলে উঠে গেল তিতলি। মেয়েটা বড় হয়ে গেল, পড়াশোনায় তুখর, বেশ সমাজদারও হয়েছে। ভেবে ভালো লাগলো চন্দ্রমৌলির। অফিসে ঢুকতেই অর্ণব এসে দাঁড়ালো সামনে। ওকে দেখে বেশ বিভ্রান্ত মনে হলো মৌলির। চুল উস্কো খুস্কো, চোখ লাল। মৌলি বলল, হ্যাপি অ্যানিভার্সারি। অর্ণব বিরক্তি সূচক একটা শব্দ করে মুখ ঘুরিয়ে নিল। মৌলি জিজ্ঞেস করলো, কি হয়েছে? মৌলি তুমি প্লিজ আমার সাথে একটু নিচে চলো, কথা আছে। মৌলি বলল, দাঁড়াও, ব্যাগ রেখে সিস্টেমটা অন করে আসি। টুকটাক কিছু কাজ গুছিয়ে নিয়ে মৌলি অর্ণবের সামনে এসে দাঁড়ালো। অর্ণব হন্তদন্ত হয়ে দরজার দিকে এগিয়ে গেল। মৌলি ওকে অনুসরণ করলো। আজ আর ক্যাফেতে ঢুকলো না অর্ণব। অফিস বিল্ডিংয়ের সামনের এক চিলতে ঘাসে ঢাকা জায়গাটায় পাতা বেঞ্চে গিয়ে বসলো। মৌলিও বসলো ওর পাশে। অজান্তেই মৌলির কাঁধে ছুঁয়ে গেল অর্ণবের বাহু। অর্ণব মৌলির দিকে তাকিয়ে বলল, জানো মৌলি, হারটা পছন্দ হয়নি স্মিতার। কেন? তুমি আবার ওকে বলেছো নাকি যে আমি পছন্দ করে দিয়েছি ওটা? পাগল, তোমাকে নিয়ে গেছি শুনলে আমার গুষ্টির তুষ্টি করে ছাড়বে। তা পছন্দ হয়নি কেন? বলে কিনা গলায় আটকে ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। ওরকম হাতির মতন চেহারা বানালে হার ছোট হবে না? ধমকের সুরে মৌলি বলল, অর্ণব কি যা তা বলছো?
এবার হঠাৎ অর্ণব মৌলির হাত দুটো চেপে ধরে বলল, মৌলি সত্যি বলছি, আমি হাঁপিয়ে উঠেছি, আর পারছি না আমি। স্মিতার মন ওর শরীর আমার কাছে একদম অচেনা লাগে। ও আমার কাছে আসলে আজকাল আমার অস্বস্তি হয়, বরং তোমার কাছে আসলে আমি একটু শান্তি পাই। তোমার সাথে কত রকম ব্যাপারে কথা বলা যায়, তুমি কি সুন্দর করে নিজেকে গুছিয়ে রাখো, তোমাকে দেখলেও আমি একটু শান্তি পাই। মৌলি, আমি ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত, বঞ্চিত। তুমি আমাকে একটু আশ্রয় দিতে পারো প্লিজ? মৌলি অবাক হয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব আবারও বলল, চলো না মৌলি, দুদিন ছুটি নিয়ে ঘুরে আসি কোথাও দুজনে। আমি জানি, আমি বুঝতে পারি তোমার মনেও জমে আছে অনেক দুঃখ। তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। যাবে? যাবে মৌলি? সমুদ্রে যাবে? ডায়মন্ড হারবার? মৌলির হাত তখনও অর্ণবের হাতের মধ্যে। বেশ জোরে চেপে ধরেছে অর্ণবর হাত দুটো। আবার সেই গতকালের অনুভূতিটা ছড়িয়ে পড়ছে মৌলির হাতে, পায়ে, শির দ্বারায়। মৌলি ভাবতে চেষ্টা করলো, এ তো সেই হাতছানি যার জন্য বছরের পর বছর ধরে মৌলির শরীর মন জ্বলে পুড়ে যাচ্ছে, যাও এতগুলো বছর ধরে চেয়ে এসেছে। পরমুহূর্তে ওর রক্ষণশীল মস্তিষ্ক যেন ওর গলা টিপে ধরল। মৌলি আস্তে আস্তে ছাড়িয়ে নিল নিজের হাতটা। আবার ভাবল, মৌলি, অর্ণব আর দেবোত্তমের মধ্যে তাহলে কোনোই পার্থক্য নেই। নিজের স্ত্রীর প্রতি দুজনেই হয়তো একই মনোভাব পোষণ করে চলেছে। উঠে দাঁড়ালো মৌলি, বলল, অর্ণব শান্ত হও। স্মিতাকে বলো হারটা যত্ন করে রেখে দিতে। আর বলো মর্নিং ওয়াক করতে আর জিম জয়েন করতে। একদিন ওই হাড়ি ওর গলায় শোভা পাবে। কথাগুলো বলে মৌলি এগিয়ে গেল অফিসের দিকে, আর ফিরে তাকালো না পেছনের দিকে। দুদিন ছুটি নিয়েছে মৌলি, কি জানি কেমন যেন একটা অনীহা কাজ করছে অফিসে যেতে। এই অফিসে ওর 7 বছর হয়ে গেল, খুব কমই ছুটি নিয়েছে আজ পর্যন্ত। মেয়ের সাথে জমিয়ে গল্প করলো খানিকক্ষণ। দেবোত্তমকে বলল, চলো না কোথাও ঘুরে আসি। দেবোত্তম বলল, প্ল্যান করো, আমি তো যেতেই পারি। ল্যাপটপটা নিয়ে গেলেই হলো, ওয়ার্ক ফ্রম হোমের এই তো সুবিধা। তার মানে ঘুরতে গিয়েও তুমি কাজ করবে? তা নয় তো কি, তোমার হাত ধরে ঘুরে বেড়াবো? হেসে বলল দেবোত্তম। মৌলিও ম্লান হেসে উঠে পড়ল। শাশুড়ির বুকের ব্যথাটা বেড়েছে, ওনাকে নিয়ে একবার হসপিটালেও দেখিয়ে আনলো মৌলি। এর মধ্যে একদিন কাছেই একটা জিমে গিয়ে টাকা পয়সা দিয়ে জয়েন করে এসেছে মৌলি। তিতলি এখন বড় হয়েছে, এখন আরও ঠাকুমার সাথে শোয় না, ওর আলাদা ঘর হয়েছে। ডিনার সেরে মৌলি তিতলির ঘরে গিয়ে নক করলো। দরজাটা ভেজানো ছিল। তিতলি বলল, মা ভেতরে এসো। মৌলি ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, কি করে বুঝলি যে আমি? মা, আমার ঘরে তুমি ছাড়া আর কেউ আসে? কিছু বলবে? না, এমনি এলাম। কেমন চলছে তোর পড়াশোনা? আর কয়েক মাস পরেই তো তোর এক্সাম। সব ঠিকঠাক চলছে? তোর বন্ধুদের খবর কি? সবাই ব্যস্ত পড়াশোনায়। একটু ভেবে মৌলি বলল, তোর বয়ফ্রেন্ড আছে তিতলি? তিতলি অবাক হয়ে তাকালো মৌলির দিকে, তারপর বলল, সে কি মা, তুমি তো দেখছি বেশ প্রোগ্রেসিভ মায়েদের মতো কথা বলছো। তা তোর কি মনে হয় আমি ব্যাকডেটেড? নয়তো কি না? কি? হ্যাঁ মা, আমার বয়ফ্রেন্ড আছে। সোহম আর আমি একসাথেই পড়ি। আমরা দুজনে দুজনকে লাইক করি, একে অপরের কোম্পানি এনজয় করি, কিন্তু ব্যাস ওই অবধি। আমি ওকে বলে দিয়েছি, এখন আমি ফিজিক্যাল রিলেশনে যেতে পারবো না। যদি কখনো বিয়ের ব্যাপারে ভাবি তখন দেখা যাবে। অবাক হয়ে শুনল মৌলি। আজকাল ছেলেমেয়েরা কত অ্যাডভান্স, কত স্ট্রেট ফরওয়ার্ড। এসব কথা মায়ের সাথে আলোচনা করতে একটু ভয় বা লজ্জা পায় না ওরা? মাতৃসুলভ ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ল মৌলি। তিতলির মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা যা করবি ভেবেচিন্তে করিস, এখন পড়াশোনায় মন দে। মা, আমাকে নিয়ে ভেবো না। পড়াশোনার ব্যাপারে আমাকে কখনো বলতে হবে না তোমাদের। আমার ক্যারিয়ার আমার কাছে সবচেয়ে আগে। খুব ভালো। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি আর বাবা কি হ্যাপি একে অপরের সাথে? এ কথা কেন বলছিস? আমার মনে হয় তোমাদের মধ্যে লাভ ব্যাপারটা শেষ হয়ে গেছে, শুধু দায়িত্ব পালন করে চলেছ তোমরা দুজনে। এসব কি বলছিস তিতলি? হ্যাঁ মা, আমি জানি তুমি হ্যাপি না এই সংসারে। আমি অনেকদিন ধরে লক্ষ্য করেছি, সকালে উঠলে তোমার চোখ লাল হয়ে থাকে। হয়তো তুমি সারা রাত কাঁদো। বাবাও তোমার সাথে মাঝে মাঝে খুব রুডলি কথা বলে। আমার এসব একদম ভালো লাগে না মা। অনেক হয়েছে, আমি বড় হয়েছি। তুমি আর আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিও না। এবার একটু নিজের দিকে তাকাও, শরীরের মনের যত্ন নাও। যা করে আনন্দ পাও তাই করো, যার সঙ্গে ভালো লাগে তার সাথে সময় কাটাও। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তিতলি মৌলির কোলের উপর শুয়ে পড়ল। তারপর ধীরে ধীরে বলল, মা, তুমি ভাবছো আমি তোমাকে জ্ঞান দিচ্ছি তাই না? মৌলি তিতলিকে জড়িয়ে ধরে বলল, না রে পাগলি, তা ভাবছি না। ভাবছি এই বয়সেই তুই কত ম্যাচিওর হয়ে গেছিস, তোর মতো করে কেন ভাবতে পারিনি আমি কোনোদিন। তিতলি আবদারের সুরে বলল, আজ আমার কাছে শোবে মা?
বলে বালিশ পেতে তিতলির পাশেই শুয়ে পড়ল মৌলি। পরদিন সকালে উঠে শরীরটা বেশ ঝরঝরে লাগছিল মৌলির। বাথরুম থেকে বেরিয়ে আলমারি জামাকাপড়ের তলায় চাপা পড়া ট্রাক স্যুটটা টেনে বের করলো, তারপর স্নিকারটাও। ট্রাক স্যুট আর স্নিকার পরে নিয়ে মৌলি বেরিয়ে পড়লো রাস্তায়। সকালের হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগতেই মৌলি মুখ তুলে আকাশের দিকে চেয়ে দেখলো একবার। সত্যিই তো, সকালের এই সুন্দর আকাশটা বহুদিন তাকিয়ে দেখা হয়নি। একটা লাল কৃষ্ণচূড়ায় ঢাকা গাছ চোখে পড়ল মৌলির। তাই তো, কৃষ্ণচূড়া তোর প্রিয় ফুল, ভুলেই গিয়েছিল যেন। কৃষ্ণচূড়া গাছের তলায় গিয়ে দাঁড়ালো মৌলি, কুড়িয়ে নিল কতগুলো ফুল। 5টা পাপড়ির মধ্যে একটা রানী পাপড়ি থাকে। স্কুলে এই ফুলগুলো কুড়িয়ে কত খেলা করতো ওরা। এদিক ওদিক তাকিয়ে কতগুলো কৃষ্ণচূড়ার কুড়িও তুলে নিল মৌলি। বাড়ি গিয়ে তিতলিকে বলবে কুড়ির ভেতরের পুংকেশরগুলো বের করে একটার মধ্যে আরেকটাকে ফাঁসিয়ে টান মেরে লড়াই লড়াই খেলতে। নিজের মনেই হেসে উঠল মৌলি। হঠাৎ যেন ফিরে গেছে ওর স্কুলের সেই বড় কৃষ্ণচূড়া গাছটার তলায়। মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরতেই মৌলির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখলো অর্ণবের ফোন। তুলবে কি তুলবে না ভাবতে ভাবতে রিসিভ করেই ফেললো ফোনটা। অর্ণব চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, মৌলি ঠিক আছো তো? অফিস আসছো না কেন? এমনি কয়েকদিন ছুটি নিলাম। মৌলি, তুমি কি রাগ করেছো আমার ওপর? রাগ কি না জানি না, তবে তোমার সেদিনকার কথাগুলো ভালো লাগেনি আমার। তোমার কি মনে হয় অর্ণব, আমি এতটাই সস্তা যে তুমি বলবে আর আমি তোমার সাথে ডায়মন্ড হারবারের হোটেলে গিয়ে রাত কাটিয়ে আসবো? মৌলি, তোমাকে আমার সত্যি ভালো লাগে। আমরা একে অপরের চাহিদা পূরণ করতে পারি। হঠাৎ কেমন যেন ঘৃণা হলো মৌলির। না, অর্ণবের প্রতি নয়, ওর নিজের প্রতি। রাখছি বলে ফোনটা কেটে দিল মৌলি। অর্ণবের প্রতি সেই ভালো লাগাটা যেন হঠাৎই ডুবে গেছে, সেটা বুঝলো মৌলি। এসবের মধ্যে একদিন ঘণ্টাখানেক বুকের ব্যথায় কষ্ট পেয়ে মৌলির শাশুড়িমা চলে গেলেন। মানুষটা চলে যেতে মৌলি অনুভব করলো মানুষটির সাথে মনের মিল না থাকলেও ওনার প্রতি একটা বিশাল কৃতজ্ঞতা বোধ ছিল ওর মনে। কারণ উনি বুক দিয়ে আগলে রেখেছিলেন এই সংসারটাকে আর তিতলিকে। তিতলির এই উন্নত চিন্তাধারা অথবা সাংস্কারিক মানসিকতার সম্পূর্ণ কৃতিত্ব ওর ঠাকুমার। গত 11 দিনে 2-3 বার ফোন করেছে অর্ণব, মৌলি ধরেনি। শাশুড়ির শ্রাদ্ধের সমস্ত কাজ মিটলে একটা লেটার লিখল মৌলি। অনেক ভেবে মনের সাথে যুদ্ধ করে একটা ডিসিশন নিয়েছে আজও। এতদিনের চাকরি, অফিস, পরিচিত গণ্ডি, কিন্তু তবু কেন যেন সেখানে ফিরে যাওয়ার একটুও টান অনুভব করেনি মৌলি গত কয়েকদিনে। তাই আজ চিঠিটা লিখে খামে ভরে নিয়ে বেরিয়ে পড়ল। অফিসে গিয়ে সোজা ঢুকলো ম্যানেজারের ঘরে। ম্যানেজার বেশ গম্ভীর গলায় বললেন, চন্দ্রমৌলি, তুমি এই অফিসের পুরনো এমপ্লয়ি, তোমার কাছ থেকে এটা আশা করিনি। না বলে কয়ে গায়েব হয়ে গেলে এতদিনের জন্য। মৌলি খামটা এগিয়ে দিল ম্যানেজারের দিকে। এটা কি? স্যার, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। হঠাৎ ম্যানেজারের গলার সুরটা বদলে গেল। চিঠিটা পড়ে বললেন, কিন্তু কেন? এমনি। মানে? আমার শাশুড়িমা মারা গেছেন, এখন আর আমি চাকরিটা কন্টিনিউ করতে পারবো না। ম্যানেজার নরম গলায় বললেন, আরে তার জন্য না হয় আরো কিছুদিন ছুটি নাও, তুমি চাকরি ছাড়বে কেন? এই বাজারে এই স্যালারি চাকরি কোথায় পাবে? সে দেখা যাবে। বলে উঠে পড়ল মৌলি। এবার ম্যানেজার গলাটা আরো নরম করে বললেন, চন্দ্রমৌলি, তোমার মতো এফিশিয়েন্ট স্টাফ আমরা হারাতে চাই না। চন্দ্রমৌলি হেসে বলল, থ্যাংক ইউ স্যার, তবে আমি ডিসিশনটা নিয়ে ফেলেছি। গুড ডে স্যার। বলে ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে এলো মৌলি। ফিরে গেল নিজের ডেস্কে। 7 বছর এই চেয়ারে, এই ডেস্কে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করেছেও। একটা ব্যাগে ওর পার্সোনাল কিছু জিনিস ভরে নিল। পাশের ডেস্কে বসে সৌগত, অনেকটাই জুনিয়র মৌলির থেকে। অনেকদিন পর মৌলিকে দেখে সৌগত বলল, মৌলিদি, তুমি কি ডেস্ক চেঞ্জ করছো? মৌলি বলল, না, চাকরিটা। সৌগত বোধহয় বিশ্বাস করলো না, বলল, ইয়ার্কি মেরো না তো মৌলিদি। অর্ণবদা আজ আসেনি, বউ ছেলে নিয়ে দার্জিলিং ঘুরতে গেছে। থাকলে না তোমার এই ইয়ার্কির কথা শুনে হেসে লুটিয়ে পড়তো। মৌলিও হেসে ব্যাগটা তুলে নিয়ে বেরিয়ে এলো ওর পুরনো অফিস থেকে। অফিস বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে মৌলি একবার দাঁড়ালো চেনা ক্যাফেটার সামনে। তারপর কাচের দরজা ঠেলে ঢুকলো ভিতরে। কোণের একটা টেবিলে বসে ওর প্রিয় ক্যাপুচিনো অর্ডার করলো। বেশ খানিকটা সময় নিয়ে একা একা বসে কফি খাওয়াটাকে এনজয় করলো মৌলি। বেশ ভালো লাগছে ওর। আর ওই লোকটার মুখোমুখি হতে হবে না যে নিজের বউকে হাতি বলে, পরের বউকে নিয়ে হোটেলে যেতে চায়, তারপরেই আবার নিজের বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে যায়। একসঙ্গে দুজনকে অথবা না জানি আরো কতজনকে ঠকাচ্ছে এই মানুষটা। ওখানে বসে অর্ণবকে ব্লক করে দিল মৌলি। তারপরেই উঠে পড়ল। বাড়ি ফিরে শাশুড়ির ঘরে ঢুকলো মৌলি। ঝেড়ে পুছে পরিষ্কার করলো ঘরটা। বিছানায় নিজের পছন্দের চাদর পাতলো। শাশুড়ির সমস্ত জিনিস
ওনার পুরনো ট্রাঙ্কে গুছিয়ে তুলে রাখলো। আলমারিটা ফাঁকা করে ছড়িয়ে দিল কতগুলো ন্যাপথলিন। তারপরে নিজের সব জামা কাপড় ওর আর দেবোত্তমের ঘর থেকে নিয়ে এসে গুছিয়ে রাখলো আলমারিতে। ফেরার পথে কতগুলো কৃষ্ণচূড়া ফুল কুড়িয়ে এনেছিল মৌলি। একটা কাচের গ্লাসে জল দিয়ে ভিজিয়ে রাখলো ফুলগুলো। জানলা দরজার পর্দাগুলো চেঞ্জ করে নিজের পছন্দ মতো সাজালো ঘরটাকে। পছন্দের বইগুলো গুছিয়ে রাখলো সেলফে। ডিনারের পর নিজের চাদর আর বালিশটা আনতে গেল মৌলি ওদের ঘরে। বালিশ নিয়ে চলে যেতে দেখে দেবোত্তম বলল, কি হলো, আবার চললে কোথায়? নতুন কোনো নাটক নাকি? মৌলি হেসে বলল, হ্যাঁ, নাটকই তো চলছে বছরের পর বছর ধরে। এবার আমিও একটু শ্বাস নেব ভাবছি। আর হ্যাঁ, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। যতদিন না নতুন চাকরি পাচ্ছি, দুটো কাজের লোকের আর মালির মায়নাটা দিয়ে দিও। আর মুদি দোকান আর কাঁচা বাজার মিলিয়ে 1000 করে লাগবে প্রতি মাসে। আসলে দেবোত্তম বোধ হয় তখনও ঠিক হজম করতে পারেনি ব্যাপারটা, তাই অত্যন্ত অবাক হয়ে বলল, ছেড়ে দিয়েছো মানে? মানে আবার কি? অফিসের কলিগ প্রপোজাল দিয়েছিল তার সাথে হোটেলে গিয়ে রাত কাটাতে। প্রপোজালটা ভালো লাগলো না, তাই অফিসটাই ছেড়ে দিলাম। ভালো লাগলো না কেন? তুমি তো ওটাই চাও, গেলেই পারতে। হ্যাঁ চাই, কিন্তু অন্যভাবে চাই, ভালোবাসার সাথে চাই। যদি কোনোদিন সেরকমভাবে পাই তবে নিশ্চয়ই যাব। হ্যাঁ যেও, আমি বাধা দেব না। বাধা দেওয়ার জন্য ভালোবাসার দরকার হয়। রাখো তো তোমার ওই ভালোবাসার প্যানপ্যানানি। দরজাটা টেনে দিয়ে যাও আর লাইটটা বন্ধ করে দিয়ে যাও। নিজেই করে নাও, বলে বেরিয়ে গেল মৌলি। মৌলি বেরিয়ে গেল ওদের 20 বছরের একসঙ্গে থাকার ঘর থেকে। মৌলি বেরিয়ে গেল এক বুক অভিমান নিয়ে, হয়তো দেবোত্তমের জীবন থেকে। পেছনে পড়ে রইল বহুদিনের সযত্নে আগলে রাখা স্মৃতি, সম্পর্ক, ভালোবাসা আর অভ্যেস। আর রয়ে গেল দেওয়ালে টাঙানো ওদের বিয়ের ছবিটা। ওর নিজের ঘরে ফিরে বিছানায় বসে বুক ভরে নিঃশ্বাস নিল মৌলি। এসিটা 23-এ দিয়ে চালালো। ওই ঘরে দেবোত্তম সবসময় 28-এ চালায় এসি। গরম লাগলেও কিছু বলতো না মৌলি, অ্যাডজাস্ট করে নিত। তারপর টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে একটা বই নিয়ে বসলো। ঘুমানোর আগে বই পড়া অভ্যেস ছিল মৌলির, কিন্তু বিয়ের পর দেবোত্তমের লাইট জ্বললে ঘুম আসতো না, তাই অ্যাডজাস্ট করে নিয়েছিল মৌলি। সাথে সাথে পড়ার অভ্যেসটাও চলে গিয়েছিল। বইয়ের প্রথম পাতাটা মন দিয়ে পড়ছিল মৌলি। তখনই দরজায় কেউ নক করলো। দরজাটা ভেজিয়ে রেখেছিল। গলা তুলে মৌলি বলল, তিতলি ভেতরে আয়। তিতলি ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, কি করে বুঝলে? মৌলি হেসে বলল, তোর মা বলে। তিতলি ঘরের চারিদিকে চোখ বুলিয়ে আনন্দে লাফিয়ে উঠে বলল, মা, ঠাম্মির ঘরটাকে কি সুন্দর রেনোভেট করেছো, দারুণ লাগছে। আজ থেকে এটা তোমার ঘর? হ্যাঁ, আমি আজ থেকে এই ঘরেই থাকবো। তিতলি বলল, দাঁড়াও, আমার বালিশটাও নিয়ে আসি, আজ তোমার ঘরেই শোবো। রাতে তিতলির পাশে শুয়ে মৌলি বলল, জানিস তিতলি, আজ চাকরিটা ছেড়ে দিয়ে এলাম। তিতলি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যখন চাকরিটা ছেড়েছো তখন নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন আছে। বেশ করেছো, ছেড়ে দিয়েছো। যেখানে যেতে ভালো লাগে না, যা করতে ভালো লাগে না, সেখানে জোর করে যাবার, সে কাজ জোর করে করার কোনো দরকার নেই। তোর পকেট মানিটা কিছুদিন দিতে পারবো না, দরকার মতো বাবার থেকে চেয়ে নিস। ও নিয়ে ভেবো না তুমি। পাশের ফ্ল্যাটের দুটো বাচ্চার মা বেশ কিছুদিন থেকে বলছে ওদের অঙ্ক করাতে। তেমন হলে টিউশনিটা নিয়ে নেব। আর তুমি যা ট্যালেন্টেড, খুব শীঘ্রই চাকরি পেয়ে যাবে। মৌলি তিতলিকে জড়িয়ে ধরে বলল, সোনা মেয়ে আমার। শোন, আমি সকালে 5:30টায় বেরিয়ে যাব মর্নিং ওয়াকে। শুরু করে দিয়েছো? তবে জিমেও জয়েন করেছি, কিছুদিন যাওয়া হয়নি, কাল থেকে যাব বিকেলে। এবার তিতলি মৌলিকে জড়িয়ে ধরে বলল, সোনা মা আমার। 10 দিন হয়ে গেছে মৌলি চাকরিতে রিজাইন দিয়ে এসেছে। মৌলির দিনগুলো বেশ ভালোই কাটছিল, যদিও সকাল 9টার সময় কেমন যেন একটা শূন্যতা অনুভব করেও। কারণ ঠিক 9টার সময় রোজ তাড়াহুড়ো করে ওকে অফিসে বেরিয়ে যেতে হয়। রোজ সকালে মর্নিং ওয়াক, বাড়ি ফিরে রান্নার লোকের সাথে রান্নাঘরে তদারকি, দুপুরে ল্যাপটপের সামনে বসে চাকরির খোঁজ, কিংবা বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য সিভি জমা দেওয়া কিংবা ফোনে কথা বলা। বিকেলে জিম, সন্ধেবেলা মেয়ের সাথে আড্ডা, আর রাতে নিজের মতো করে বই পড়তে পড়তে ঠান্ডা ঘরে ঘুমিয়ে পড়া। এসব ভালোই লাগছিল মৌলির। জিমে কিছু ভদ্রমহিলার সাথে বন্ধুত্ব হয়েছে ওর। এই জিমটিতে 2জন ট্রেনার আছে, দুজনেই পুরুষ। তার মধ্যে একজন নন বেঙ্গলি ছেলেটির নাম রাহুল। বয়সে অনেকটাই ছোট মৌলির চেয়ে, কিন্তু রাহুল সকলকেই নাম ধরে ডাকে, আর কিছু ভুল করলে বেশ বকাবকি করে সকলকে। সেদিন রাহুল একটা মেশিনে মৌলিকে বসিয়ে ওয়েট পুলিং শেখাচ্ছিল। জিমের নিয়ম অনুযায়ী এখানে
সকলে বেশ আঁটোসাঁটো পোশাক পরে। রাহুল একটা শর্টস আর একটা স্যান্ডো গেঞ্জি টাইপের কিছু পরে থাকে। মেশিনের কারসাজি শেখাতে গিয়ে রাহুল মৌলির খুব কাছে চলে এলো। ওর শরীর থেকে পারফিউম আর ঘামের গন্ধ মিলেমিশে একটা অদ্ভুত গন্ধ তৈরি করেছে, কেমন একটা নেশা ধরানো গন্ধ। মৌলি নিজের অজান্তে নাক টেনে খানিকটা গন্ধ ফুসফুসে ভরে নিল। রাহুল পেছন থেকে এক প্রকার জড়িয়ে ধরেছে মৌলিকে। রাহুলের হাত দুটো ছুঁয়ে আছে মৌলির দুই হাত। রাহুলের বুক ঠেকে যাচ্ছে মৌলির পিঠে। রাহুলের নিঃশ্বাস পড়ছে মৌলির ঘাড়ে। এক নাগাড়ে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে রাহুল, কিন্তু সে সব কিছুই মৌলির মস্তিষ্কে পৌঁছাচ্ছে না। ওর হাতে পায়ে আর শির দ্বারায় আবার সেই শিরশিরানি ভাবটা ফিরে আসছে। কেন কেন বারবার এই অনুভূতিটা ফিরে আসে ওর শরীরে? অবশ হয়ে আসে ওর শরীর, মাথা ঝিমঝিম করে। চিন্তার শক্তি যেন কয়েক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দেয়। ঘোর কাটতেই উঠে দাঁড়ালো মৌলি। রাহুল বলল, क्या हुआ মৌলি? इसमें कम से कम 15 मिनट एक्सरसाइज करना है आपको। মৌলি বলল, ফির কাভি। রাতে নিজের বিছানায় শুয়ে শান্ত মনে ভাবল মৌলি, আজ যা হলো এটা কি স্বাভাবিক? জিম ট্রেনাররা কি এভাবে ট্রেনিং করায়? শুকিয়ে যাওয়া নদীতে জোয়ারের মতো যে অনুভূতিগুলো আজ ওর মনে শরীরে ফিরে এসেছিল, সেটাই কি চায়ও? এ চাহিদা কি শুধু শরীরের নাকি মনেরও? 43 পেরানো মৌলির এই শরীর কি আজও উত্তেজনা সাড়া দিতে চায়? এসব ভাবতে ভাবতেই সেদিন ঘুমিয়ে পড়েছিল মৌলি। এর ঠিক এক সপ্তাহ পরে দুটো বড় ঘটনা ঘটল মৌলির জীবনে। দুপুরগুলো মৌলির ফোন আর ল্যাপটপ নিয়েই কাটাতো নিজের ঘরে। দেবোত্তম ওর ঘরে দরজা বন্ধ করে অফিসের কাজ করে, মিটিং অ্যাটেন্ড করে। আজকাল ওদের মধ্যে কথা খুব কম হয়। সংসারে কিছু প্রয়োজনীয় কথা অথবা মেয়ের ভবিষ্যতে পরিকল্পনার কথা ছাড়া আর কোনো কথাই বেঁচে ছিল না ওদের মধ্যে। এমনই এক নির্জন দুপুরে মৌলি দেখল রয় অ্যান্ড গুপ্তা নামের দিল্লির একটি কোম্পানি থেকে একটা মেল এসেছে। সপ্তাহখানেক আগে এই কোম্পানিতে সিভি জমা দিয়েছিল। এবার আর আগের বারের মতো শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল মৌলি। রয় অ্যান্ড গুপ্তা কোম্পানি ওকে ইন্টারভিউয়ের জন্য দিল্লিতে ডেকেছে আগামী বৃহস্পতিবার। বিকেলে বেশ খোশ মেজাজিও জিমের জন্য বেরোলো। এর মধ্যে রোজই জিমে গেছে মৌলি। রাহুলের সাথে হেসে কথাও বলেছে। রাহুল কখনো হাত ধরে কখনো কাঁধ ধরে ট্রেনিং করিয়েছে ওকে। মৌলি মেনে নিতে শুরু করেছে এই রকমটা জিমের ট্রেনিংয়ে হয়ে থাকে। সেদিন জিমে পৌঁছে ও শুনল খুব চিৎকার চেঁচামেচি চলছে। 3-4 জন মহিলা জিমের মালিককে ঘিরে ধরে কিছু বলছে। পাশে দাঁড়িয়ে আছে রাহুল। রাহুল খুব চিৎকার করে বলছে, ঝুট বল রাহে হে সব। একজনের সাথে কথা বলে মৌলি জানতে পারল অনেক মহিলাই মালিকের কাছে কমপ্লেন করেছে যে রাহুল আপত্তিজনকভাবে মহিলাদের শরীর স্পর্শ করেছে বিভিন্ন সময়ে। এতদিন সকলেই খানিকটা কনফিউজড ছিল। অনেকে ভেবেছে হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, কিন্তু আজও একটি 16-17 বছরের মেয়ের সাথে অসভ্যতামি করলে সে চিল্লামিল্লি করে। সকলকে ডেকে রাহুলের মুখোশ সকলের সামনে খুলে দিয়েছে। তাই এখন সাহস পেয়ে আর নিশ্চিত হয়ে সকলে অভিযোগ জানাচ্ছে রাহুলের বিরুদ্ধে। মৌলি চুপচাপ বেরিয়ে এলো জিম থেকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলো, ওই 16-17 বছরের বাচ্চা মেয়েটা পর্যন্ত বোঝে কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ। আর মৌলি এই পড়ন্ত বিকেলে পৌঁছেও বুঝতে পারল না সেটা। তবে কি ওর স্পর্শের অনুভূতিগুলো একেবারেই ভোঁতা হয়ে গেছে? দীর্ঘদিনের অব্যবহারে যেমন ভোঁতা হয়ে যায় ধারালো অস্ত্র। আজ বৃহস্পতিবার, আজ মৌলির ইন্টারভিউ। হোটেলের ঘরে দাঁড়িয়ে পছন্দের নীল শাড়িটা পরে তৈরি হয়ে নিল মৌলি। আজ বহু বছর পর আবার চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে ও। কলেজের সার্টিফিকেটগুলো ধুলো ঝেড়ে গুছিয়ে ফাইল বন্দি করে নিয়ে এসেছে। গত 1.5 মাসে পুরনো বইপত্র বের করে ধুলো ঝেড়ে ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু পড়াশোনাও ঝালিয়ে নিয়েছে। দিল্লির ফ্লাইটের টিকিট এবার মৌলি নিজেই কেটেছে। রয় অ্যান্ড গুপ্তা একটি মাল্টিন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি। এরা দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে। সঠিক সময় ঝাঁ চকচকে 16 তলা বিল্ডিংয়ের 10 তলায় গিয়ে থামল লিফট। লিফটের বাইরে পা দিতেই মৌলি বুঝল নদী থেকে একদম সাগরে এসে পড়েছেও। কোথায় ওর সল্টলেকের অফিস আর কোথায় দিল্লির এই কর্পোরেট অফিস, একেবারে আকাশ পাতাল পার্থক্য। মৌলি বেশ নড়বড়ে পায়ে গিয়ে বসলো ওয়েটিং রুমে। একজন বেয়ারা এসে প্রথমে জল পরে চা দিয়ে গেল। এই রুমে আরও 3টি ছেলে আর একটি মেয়ে বসে আছে। 4 জনেরই বয়স 30-এর নিচে হবে। বেশ বুদ্ধিদীপ্ত চনমনে ভাব ছেলেমেয়েগুলোর মধ্যে। মৌলি জানতে পারলো একটি পোস্টের জন্য ওদের 5 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। প্রথমে মৌলিকে ডাকা হলো ইন্টারভিউ রুমে। একটি ইউ শেপের টেবিলে 6 জন বসে আছেন। ইউ এর খোলা দিকে একটি খালি চেয়ার। মৌলি বুঝলো ওটাই ওর জন্য নির্ধারিত চেয়ার। বেশ নার্ভাস লাগছিল মৌলির।
ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো চেয়ারে। প্রথমেই একজন বললেন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। মৌলি 1 মিনিটের জন্য চুপ করে থাকলো, গুছিয়ে নিল নিজের পরিচয় এবং কর্মজীবনের ইতিহাস। তারপর ধীরে ধীরে বলতে থাকলো। নানা রকম প্রশ্ন উত্তরের পর্ব শেষে একজন বললেন, এই চাকরিটা পেলে কিন্তু আপনাকে দিল্লিতে শিফট করতে হবে, আর কোম্পানির প্রয়োজনে আপনাকে দেশের এবং বিদেশের বিভিন্ন শহরে যেতে হতে পারে। মৌলি ভাবল এক মুহূর্ত, এক সময় দেশের বিভিন্ন শহর থেকে চাকরির অফার পেয়েও ফিরিয়ে দিয়েছে ও, মেয়ে বর সংসারের কথা ভেবে। মা বাবার একমাত্র সন্তান মৌলি, তাই তাদের কথাও ভাবতে হয়েছে। মা বাবা চলে গেছেন বহুদিন। কিছুদিনের মধ্যে তিতলিও কলেজ পাশ করে কর্মজীবনে পা রাখবে, হয়তো কলকাতা ছেড়ে পাড়ি দেবে অন্য শহরে। আর বাকি থাকলো দেবোত্তম, সে তো মৌলিকে ছাড়া থাকতেই বেশি পছন্দ করে। সবটুকু ভেবে নিয়ে সম্মতিসূচক মাথা নাড়ল মৌলি। 6 জনের মধ্যে 5 জন এতক্ষণে বিভিন্ন প্রশ্ন করলেও বাকি একজন একটিও প্রশ্ন করলেন না মৌলিকে। এই ষষ্ঠ ব্যক্তিটিকে অত্যন্ত চেনা লাগছে মৌলির, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না কোথায় দেখেছে এনাকে। ষষ্ঠ ব্যক্তি বললেন, আমার কিছু জিজ্ঞেস করার নেই ওনাকে। পুরো কথোপকথনটা হিন্দি আর ইংলিশে হচ্ছিল। তারপর বললেন, আপনি প্লিজ এবার যেতে পারেন, কিন্তু খানিকক্ষণ ওয়েট করবেন ওয়েটিং রুমে। প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পর একজন বেয়ারা এসে বলল, মৌলির ডাক পড়েছে মিস্টার রায়ের কেবিনে। বেয়ারাই পথ দেখিয়ে নিয়ে গেল এবং যে অফিস ঘরের সামনে এসে দরজা খুলে দিল, সেই ঘরের বাইরে লেখা মিস্টার সাগ্নিক রয়, জয়েন্ট ডিরেক্টর। মৌলি একটু অবাক হলো, এই অফিসার ওনার কেবিনে কেন হঠাৎ ডেকে পাঠালেন মৌলিকে। বাকি 4টি ছেলে মেয়েকে তো দেখা যাচ্ছে না, ওদের কি ইন্টারভিউ হয়ে গেল? যাই হোক, ভেতরে ঢুকে মৌলি আবিষ্কার করলো ষষ্ঠ ব্যক্তি একা বসে আছেন টেবিলের ও প্রান্তে। সাগ্নিক রায়, নামটাও চেনা, কাছে এসে দাঁড়াতে আরও চেনা লাগছে। কেন যে মনে পড়ছে না ইনি কে। ষষ্ঠ ব্যক্তি চশমাটা খুলে টেবিলে রেখে বললেন, মৌলি তুই সত্যি আমাকে চিনতে পারিসনি? চশমাটা খুলতে যেন তড়িৎ খেলে গেল মৌলির মাথায়। সাগ্নিক রায়, ইঞ্জিনিয়ারিং কলেজের সাগ্নিকা রায়, মৌলির কলেজের সিনিয়র সাগ্নিক রায়। মৌলি উত্তেজনায় এক প্রকার চিৎকার করে উঠল, সাগ্নিকদা তুমি? কি পরিবর্তন হয়েছে তোমার? সত্যি আমি চিনতে পারিনি। ভালোই হয়েছে, আমিও চাইনি কেউ জানুক যে তুই আমার পূর্ব পরিচিত। আমি চাই তুই চাকরিটা তোর নিজের যোগ্যতায় পাস। কোথায় উঠেছিস? দিল্লিতে? এই কাছেই হোটেলে। বাড়ি কলকাতাতেই? হ্যাঁ। দেবোত্তমকে বিয়ে করেছিস? চোখটা নামিয়ে মৌলি বলল, হ্যাঁ। ফেরার টিকিট কবে? এখনো করিনি, এখানকার অবস্থা বুঝে করব। গুড, 2-1 দিনের মধ্যে রেজাল্ট জানতে পেরে যাবি। আমাদের কোম্পানি একজন এক্সপিরিয়েন্স পার্সন খুঁজছে, সেই হিসেবে তো চাকরিটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ বাকি 4 জন অনেকটাই জুনিয়র। আচ্ছা। মৌলি একটু থেমে জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকো? এই কাছেই, কোম্পানির কিছু ফ্ল্যাট আছে এমপ্লয়ীদের জন্য, সেখানেই আছি। তো চাকরিটা হয়ে গেলে তুইও অ্যাকোমোডেশন পাবি। এখানে দায়িত্ব অনেক বেশি, কিন্তু এই কোম্পানি সমস্ত রকম সুযোগ সুবিধা দেবে। মাথা নাড়ল মৌলি। চা খাবি? না, আজ থাক বলে উঠে পড়ল মৌলি। পরের দিনটা হোটেলের রুমেই কাটলো। একা বসে অনেক কথা ভাবলো মৌলি, নিজেকে সময় দিল। একবার তিতলি ফোন করে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে ইন্টারভিউ? না, দেবোত্তমের কোনো ফোন আসেনি। দ্বিতীয় দিন সকাল 10টা নাগাদ মৌলির ফোনটা বেজে উঠল। একটি আননোন নাম্বার থেকে জানালো চাকরিটা মৌলি পেয়ে গেছে। আজ রবিবার, নিজের 2 কামরা ফ্ল্যাটটা একটু নিজের মতো করে গুছিয়ে রাখছিল মৌলি। এভাবে কখনো নিজের সংসার গোছানোর সুযোগ হয়নি এর আগে। বিয়ের পর দেবোত্তমের বাড়িতে শাশুড়ি মায়ের গোছানো সংসারে এসে ঢুকেছিল। সেখানে একটা ফুলদানি এখান থেকে সরিয়ে ওখানে রাখার আগেও শাশুড়ি পারমিশন নিতে হতো। এই ফ্ল্যাটটা কোম্পানির তরফ থেকেই দিয়েছে। এই কমপ্লেক্সে রয় অ্যান্ড গুপ্তা কোম্পানির অনেক এমপ্লয়ি থাকে। এই বিল্ডিংয়ের 11 তলায় সাগ্নিকের ফ্ল্যাট আর মৌলির 7 তলায়। গত 15 দিনে সাগ্নিক অনেক হেল্প করেছে মৌলিকে অফিসের খুঁটিনাটি কাজ বুঝে নিতে। অফিসেও একটি আলাদা কেবিন দেওয়া হয়েছে মৌলিকে। একার অফিস, কাজটাও অবশ্য অনেক দায়িত্বের। দিল্লির কোম্পানিতে জয়েন করার আগে কলকাতায় গিয়েছিল মৌলি, নিজের সমস্ত জিনিস বাক্সবন্দি করে নিয়ে এসেছে এখানে। তিতলি খুব এক্সাইটেড ছিল মায়ের নতুন চাকরির খবরে। ও বলেছে, মা তুমি বাড়ির জন্য চিন্তা করো না, আমি সামলে নেব। মৌলি বলেছে, বাবার খেয়াল রাখিস, বলিস ড্রিঙ্ক কম করতে। তিতলি বলেছে, তুমি এত বছর ধরে বলে কিছু করতে পারোনি, আর আমি বললেই শুনবে? শুনতেও পারে, তুই তো মেয়ে, চেষ্টা করব। তিতলি আরও বলেছে, খুব ভালো হয়েছে মা, তুমি দিল্লিতেই থেকো। আমি কলেজের পড়া শেষ করে চাকরির পড়াশোনার জন্য তোমার কাছে চলে আসব। দেবোত্তমকে চাকরির খবরটা নিজের মুখে দেবে ভেবেছিল মৌলি। সেই মতো সেদিন ব্রেকফাস্ট টেবিলে বসে বলেছিল, আমার দিল্লি চাকরিটা হয়ে গেছে, দিল্লি শিফট করতে হবে।
দেবোত্তম শুকনা হেসে বলেছিল, কংগ্রাচুলেশন, খুব ভালো। বড় কোম্পানির স্যালারিও নিশ্চয়ই ভালো হবে। মেয়ের পড়াশোনার দায়িত্বটা তাহলে তুমিই নাও এবার থেকে, বলে উঠে গিয়েছিল দেবোত্তম। হঠাৎ ফোনটা বেজে উঠতে চিন্তার জাল ছিঁড়ে বাস্তবে ফিরল মৌলি। সাগ্নিক রায়, এই নামেই সেভ করা আছে নম্বরটা মৌলির ফোনে। মৌলি ফোনটা রিসিভ করে বলল, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম, তা বেরোতে হবে তো? মৌলির মনে পড়ল আজ ওর ঘরের জন্য কিছু জিনিস কিনতে যাবার কথা। একদিন কথায় কথায় সাগ্নিককে মার্কেট আর দোকানের ব্যাপারে জিজ্ঞেস করতেও বলেছিল, ও সাথে গিয়ে দোকান দেখিয়ে দেবে, আর ওর কাছে গাড়িও আছে, জিনিসপত্র আনতে সুবিধা হবে। মৌলি বলল, হ্যাঁ। ব্রেকফাস্ট হয়ে গেছে? না। এক কাজ কর, রেডি হয়ে আমার ফ্ল্যাটে চলে আয়, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, এখান থেকে খেয়ে বেরিয়ে পড়বো। মৌলি বলল, ওকে। স্যান্ডউইচে কামড় দিয়ে মৌলি বলল, এত ভালো চিজ মাশরুম স্যান্ডউইচ বানানো কোথায় শিখলে? সাগ্নিক হেসে বলল, প্রায় 10 বছর আমেরিকায় থেকে এলাম, সব শিখে গেছি। এমন সব আমেরিকান ডিশ রান্না করব না, বুঝতেই পারবি না। আমি ইঞ্জিনিয়ার নাকি কোনো 5 স্টার হোটেলের শেফ। তাই নাকি? তাহলে তো খেতে হবে একদিন। অলওয়েজ ওয়েলকাম। তুমি কি কলেজ থেকে বেরিয়েই আমেরিকা চলে গিয়েছিলে? না রে, 1 বছর চাকরি করলাম সল্টলেকের একটা কোম্পানিতে, তারপরেই আমেরিকার অফারটা পেয়ে গেলাম। তোমার ফ্যামিলি? আর ফ্যামিলি, আমেরিকায় গিয়ে এক ফিরিঙ্গির প্রেমে পড়লাম, ছুটিয়ে প্রেম করলাম, লিভ ইন করলাম। ওরা তো আবার বিয়ে টিয়ের ধার ধারে না। এর মধ্যে বাবা চলে গেল, মা একা হয়ে গেল। এমিলিকে বললাম চলো ইন্ডিয়া শিফট করি, রাজি হলো না। আমি দোনামোনা করে ওর সাথেই থেকে গেলাম। তারপর 2 বছর আগে মায়ের ক্যান্সার ধরা পড়লো, ওকে আবার বললাম ইন্ডিয়া শিফট করতে, রাজি হলো না, তাই একাই ফিরে এলাম। 1 বছর আগে মাও চলে গেল, তাই এখন একা। ফিরে গেলে না কেন এমিলির কাছে? ধুর, কোনো বন্ডিংই ছিল না, জাস্ট সঙ্গ দেওয়া। নে চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, অনেকগুলো দোকানে যেতে হবে। দিল্লি রাস্তাঘাটে প্রচণ্ড ট্রাফিক, রাস্তা পার হওয়া যায় না পায়ে হেঁটে। দোকানের সামনে রাস্তা পার হতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছিল মৌলি। সাগ্নিক ওর হাত ধরে দৌড়ে পার হয়ে এলো ভিড় রাস্তাটা। হঠাৎ ভালো লাগায় চোখে জল এসে গেল মৌলির। এভাবে তো বহুদিন মৌলির কেয়ার করেনি কেউ। সাগ্নিক অনেকগুলো দোকান ঘুরে সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে দিল মৌলিকে। তারপর ফেরার পথে গাড়ি থামলো একটা আইসক্রিম পার্লারের সামনে। মৌলি জিজ্ঞেস করলো, কি হলো? আরে তুই আমার শহরে এলি আর তোকে দিল্লির ফেমাস আইসক্রিম খাওয়াবো না, তা কি হয়? তাই নাকি? ইয়েস ম্যাডাম, নেমে আসুন। কোন ফ্লেভার? বাচ্চা মেয়ের মতো প্রাণখোলা হাসি হেসে মৌলি বলল, বাটারস্কচ। ওয়াও, সেম চয়েস। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করলো বাটারস্কচের ফ্লেভার। মৌলি মনে করতে চেষ্টা করলো শেষ কবেও দেবোত্তমের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা আইসক্রিম খেয়েছিল। না, মনে করতে পারলো না। 6 মাস হয়ে গেল মৌলি দিল্লির অফিসে চাকরি করছে। এর মধ্যে তিতলির সাথে প্রায় রোজই কথা হয়েছে, কিন্তু দেবোত্তম একবারও ফোন করেনি। মাসখানেক আগে মৌলি একদিন ফোন করেছিল ওকে, রেগুলার কিছু কথাবার্তা, শরীর কেমন, কাজের লোক আসছে তো, তিতলির অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, ব্যাস এইটুকুই। তুমি কেমন আছো কিংবা বাড়ি কবে আসবে এমন কিছু জিজ্ঞেস করেনি দেবোত্তম। মৌলিও বুঝেছে দেবোত্তম ভালোই আছে মৌলিকে ছাড়া। ধীরে ধীরে মৌলি এটাও বুঝতে পারছে দেবোত্তমের থেকেও যত দূরে সরে আসছে ততই ও সাগ্নিকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই 6 মাসে মৌলি দেখেছে সাগ্নিক ওকে আগলে রেখেছে সর্বক্ষণ। অফিসেই হোক বা বাইরে, অফিসের কাজে কোথাও কোনো ভুল হলে অন্যদের নজরে আসার আগেই মৌলিকে সাবধান করে সাগ্নিক। অফিসের বাইরেও সবসময় মৌলির সুবিধা অসুবিধার খেয়াল রাখে। মৌলির ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট আবদারগুলোকে গুরুত্ব দেয়। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই সন্ধে নেমে এসেছে পশ্চিম আকাশে। সূর্যদেবকে দিব্যি দেখা যাচ্ছে বেলকনি থেকে। মৌলি চোখ রাখলো দেওয়াল ঘড়িতে, সন্ধে 6টা এখন। 7টা নাগাদ ওকে বেরোতে হবে, আজ ছুটির দিন। দুপুরটা ম্যাগি খেয়েই কাটিয়ে দিয়েছে মৌলি। কাল অফিস থেকে ফেরার পথে সাগ্নিক বলে দিয়েছে, মৌলি কাল তো নেমন্তন্ন আমার বাড়িতে। মৌলি জিজ্ঞেস করেছে, কেন, কাল কি? স্পেশাল ইংলিশ ডিনার খাওয়াবো তোকে। আর কে আসবে? আসবে অনেকেই, এলেই দেখতে পাবি। অফিসের লোকজন? না, অন্য কেউ, সারপ্রাইজ। তুমি নিজে রান্না করবে সব? হ্যাঁ। আমি আসবো, হেল্প চাই? না না, কাল তুই আমার গেস্ট, সন্ধে 7টা নাগাদ চলে আসবি। আচ্ছা, তোমার হাতের ইংলিশ খাবার তো খেতেই হবে। সেই মতো মৌলি রেডি হচ্ছে আজ। একটা আসমানি রঙের শাড়ি পরলো, তার সাথে ম্যাচিং করে কানের দুল আর চুড়ি, হালকা লিপস্টিক আর কাজল, কপালে কালো টিপ পরে আবার খুলে রাখলো। একটা নীল রঙের টিপ পরলো কপালে, তারপর কানের পেছনে আর ঘাড়ে ওর পছন্দের পারফিউম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই হাসলো মৌলি। নিজেকে বলল, চন্দ্রমৌলি, যাবি তো 7 তলা থেকে 11 তলায়? তাতে আবার এত সাজ?
এসব কার জন্য? বয়স তো কম হলো না। এসব ভাবতে ভাবতে দরজা লক করে বেরিয়ে এলো মৌলি। শাগনিকের ফ্ল্যাটে বেল বাজাতে শাগনিক দরজা খুলে মৌলিকে দেখে বোধ হয় একটু অবাক হলো। চোখ নাচিয়ে বলল, লুকিং গর্জিয়াস। মৌলি হেসে বলল, থ্যাংক ইউ। ভেতরে আসতে পারি? অবশ্যই, প্লিজ ওয়েলকাম। ঘরে ঢুকেই মৌলি থতমত খেলো। এক ঝাঁক চেনা মুখ, অথচ কারোরই নাম ঠিকঠাক মনে পড়ছে না। বোঝা গেল অপরপক্ষেরও একই অবস্থা, ওরাও অবাক হয়েছে। এবার শাগনিক বলল, কি রে, কেউ কাউকে চিনতে পারছিস না? মৌলি বলল, সবাই তোর ব্যাচমেট, মানে আমার সিনিয়র, কিন্তু আমি সৌমিতাদি ছাড়া কারোর নাম মনে করতে পারছি না। এবার ওরাও হৈ হৈ করে উঠল, আরে এ তো আমাদের চন্দ্রমৌলি। শাগনিক, তুই শালা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছিস? শাগনিক ওদের ধমক দিয়ে বলল, চুপ কর তোরা। তারপর মৌলির দিকে ফিরে বলল, এবার তোর র্যাগিং হবে কিন্তু। আমি নাম বলছি পরপর, মনে রাখবি, তোকে রিপিট করতে হবে। শরণ্য, অভিক, সৌভিক, দীপ্ত, রৌনক, সৌমিতা। মৌলি 1 মিনিট আউড়ে নিয়ে ফটাফট বলে ফেললো নামগুলো। সবাই বলে উঠল, পাশ পাশ। ওরা সবাই গোল হয়ে বসেছে, সকলের হাতে হার্ড ড্রিঙ্কস, শুধু মৌলির আর শাগনিকের হাতে সফট ড্রিঙ্কস। অভিক বলল, শাগনিক, তুই আবার কবে থেকে সফট ড্রিঙ্কস ধরলি? আরে বলিস না, মা যাওয়ার আগে খুব করে বলে গেল ওসব না খেতে। ওহো। শাগনিক মৌলির দিকে ফিরে বলল, আমি দিল্লি শিফট করার পর এই গাধাগুলোকে খুঁজে বের করি। এরা সব দিল্লি এনসিআরেই থাকে। আমরা মাঝে মাঝে মিনি রিইউনিয়ন করি। মৌলি বলল, খুব ভালো করো। শরণ্য বলল, কিন্তু শাগনিক, তুই চন্দ্রমল্লিকা এতদিন পরে কি করে খুঁজে পেলি? আকস্মিকভাবে। 6 মাস আগে একদিন দেখলাম আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে মৌলি। সমিতা বলল, একেই বলে ভগবানের লীলা। সৌভিক বলে, সে আর বলতে, তার মানে শাগনিকের কেসটা জেনুইন ছিল, কি বলিস? অভিক বলল, তা নয় তো কি, একদম দেবদাস মার্কা। শাগনিক আবার ধমকে উঠল, এই তোরা থাম এবার, চল ডিনার করবি। রৌনক বলল, দাঁড়াও গুরু, আভি তো পার্টি শুরু হুয়া হে। মৌলি বুঝতে পারছিল এরা এমন কিছু ইঙ্গিত করছে যা ওর জানা নেই, আর শাগনিক চাইছে না সেটা এখানে আলোচনা হোক। মৌলি বলল, আমি বরং যাই আজ, তোমাদের ব্যাচের গেট টুগেদার, আমি এখানে বড্ড বেমানান। শাগনিক ব্যস্ত হয়ে বলল, আরে দাঁড়া, আমি খাবারগুলো গরম করে নিয়ে আসি, বলে শাগনিক কিচেনে চলে গেল। মৌলিকে একা পেয়ে দীপ্ত বলল, চন্দ্রমৌলি, তুই কতটা জানিস? আমরা জানি না, তবে কলেজে শাগনিক তোকে ভীষণ পছন্দ করত, তোর প্রেমে পড়ে গিয়েছিল। সমিতা বলল, শুধু পড়ে গিয়েছিল? পড়ে হাবুডুবু খাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা ক্যান্টিনে, লাইব্রেরিতে, কৃষ্ণচূড়া গাছের তলায় বসে থাকতো ক্লাস বাঙ্ক করে তোকে একবার দেখবে বলে। অভিক বলল, আমরা সবাই ব্যাপারটা জানতাম। শাগনিক ঠিক করেছিল তোকে প্রপোজ করবে, কিন্তু তারপরই ও তোর আর দেবোত্তমের ব্যাপারটা জানতে পারে। তখনও পিছিয়ে আসে। তখন শাগনিকের খুব খারাপ অবস্থা ছিল, গেলুন গেলুন মদ খেয়ে পড়ে থাকতো। সেই সেমিস্টারে সাপ্লি পেল। তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে বোঝালাম। তখনই ও বলতো, আর এখানে থাকবো না, দেশ ছেড়ে চলে যাব। আর দেখ আজ নিয়তির কি খেল, সেই তোদের দুজনের আবার দেখা হলো। চন্দ্রমৌলি এতক্ষণ চুপ করে শুনছিল ওদের কথা। ওর ভেতরে শুরু হয়েছিল সমুদ্রের ঢেউ, উথাল পাথাল হচ্ছিল ওর মনের প্রতিটা খাজে। ওর উপস্থিতিতে কলেজের ওই দিনগুলোতে এত কিছু ঘটেছিল, অথচ ও ঘুণাক্ষরেও টের পায়নি। যদি টের পেত তবে কি অন্যরকম হতে পারত ওর জীবনটা? হঠাৎ অভিকের প্রশ্নে সম্বিত ফিরল মৌলির। অভিক বলল, চন্দ্রমৌলি, তুই দেবোত্তমকে বিয়ে করেছিস তো? মৌলি হালকা হেসে বলল, হ্যাঁ। অভিক বলল, যাক, তোদের ভালোবাসাটা অন্তত পরিণতি পেয়েছে। মৌলি ম্লান মুখে বলল, সেই। এরই মধ্যে শাগনিক খাবার নিয়ে ঢুকলো। সৌমিতা আর মৌলি এগিয়ে গেল বাকি সব খাবার আর প্লেট নিয়ে আসতে। বাকি সময়টা কেউ আর মৌলি আর শাগনিকের ব্যাপারটা তুলল না। খাওয়া দাওয়া গল্প চললো অনেক রাত অবধি। তারপর একে একে ওরা সবাই চলে গেল। মৌলি গম্ভীর, শাগনিক স্বাভাবিক। মৌলি ভাবছিল, শাগনিক কি শোনেনি বাকিরা কি বলে গেল আজ মৌলিকে, নাকি এগুলো শোনানোর জন্যই আজ ডেকেছিল শাগনিক ওকে। শাগনিক বলল, মৌলি, তুই এবার যা, কাল অফিস আছে। এত সব বাসন, খাবার দাবার ছড়ানো আমি হেল্প করি? দরকার হবে না, সব ডিশ ওয়াশারে ঢুকিয়ে দেব। ঠিক আছে, আমি ঢুকিয়ে দিচ্ছি, বলে মৌলি প্লেটগুলো তুলছিল। তখনই শাগনিক এসে ওর হাত চেপে ধরে বলল, রাখ, আজ তুই আমার গেস্ট। কেন ডেকেছিলে আজ আমাকে? শাগনিক অবাক হয়ে তাকালো মৌলির দিকে। কেন, তোর ভালো লাগেনি? আমি ভাবলাম এতদিন পর চেনা লোকজন দেখে তোর ভালো লাগবে। তুমি কলেজে থাকতে আমাকে কেন বললে না? কি যা ওরা বলে গেল? ধুর, ওরা ফালতু ইয়ার্কি মারছিল। সত্যি? তা নয় তো কি, জানিস তো ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে মেয়েদের। শাগনিক, তুমি আমায় ছুঁয়ে আছো, কিন্তু আমায় ছুঁয়ে মিথ্যে বলবে? হাতটা এক ঝটকায় সরিয়ে নিল শাগনিক। এবার মৌলি আর ধরে রাখতে পারল না নিজেকে। শাগনিকের জামাটা টেনে ধরে বলল, শাগনিক, তুমি সেদিন একবার বলতে পারতে আমাকে, তাহলে তো আমার জীবনটা এমন হতো না। তুই তো দেবোত্তমকে ভালোবাসতিস। কি করে বলতাম তোকে বল?
কাতর কণ্ঠে মৌলি আবারও বলল, একবার তো বলতে পারতে, হয়তো তাহলে আমিও দেবোত্তমকে বিয়ের করার আগে আরেকটি বার ভাবতাম। এসব কেন বলছিস? তুই সুখী নোস দেবোত্তমের সাথে? এবার কান্নায় ভেঙে পড়ল মৌলি। সুখ কাকে বলে সাগ্নিক? অনেক টাকা থাকাকে সুখ বলে? পাশাপাশি শুয়ে থাকাকে সুখ বলে? ঘুরতে গিয়ে হোটেলের ঘরে চুপচাপ বসে থাকাকে সুখ বলে? যদি এগুলোই সুখ হয় তাহলে হ্যাঁ, আমি সুখী। কিন্তু এটাও সত্যি, গত 10 বছরে দেবোত্তম কোনোদিন আমার হাতে হাত রাখেনি, কোনোদিন আমাকে ভালোবেসে জড়িয়ে ধরেনি, কোনোদিন আমার সাথে বসে সূর্যাস্ত দেখেনি, কোনোদিন আমার সাথে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খায়নি। আর কথা বলতে পারছিল না মৌলি। সাগ্নিক ওর কাঁধ ধরে সোফায় বসিয়ে দিল, গ্লাসে জল ঢেলে এগিয়ে দিল ওর দিকে, মুখের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো নিয়ে কানের পেছনে গুজে দিল। তারপর বলল, মৌলি শান্ত হ, আমি একদিন তোকে ভালোবাসতাম, আজ সময়ের সাথে সে ভালোবাসা ফিকে হয়ে গেলেও তুই আজও আমার কাছে স্পেশাল। আমি চাই তুই ভালো থাক, তোর বুদ্ধি বিবেচনার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, তুই তোর ভালো থাকার পথ নিজে বেছে নিবি। কিন্তু সাগ্নিক, আমি যে একবার ভুল করেছি, আমি দেবোত্তমকে ভালোবেসে ভুল করেছি, আমি ওকে বিয়ে করে ভুল করেছি। বিয়ের পর যে ভালোবাসা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভালোবাসা হয়তো ভুল হয় না মৌলি, সময় বদলায়, মানুষ বদলায়, তাই ভালোবাসাও বদলে যায়। মৌলি আর ধরে রাখতে পারছে না নিজেকে, সব বাধা ভেঙে দিতে ইচ্ছে হচ্ছে আজর। এই মানুষটা আজ এত বছর পরে ওকে ভালোবাসে, কেন সে ভালোবাসা গ্রহণ করবে না? ও তো কারোর কাছে আজ আর দায়বদ্ধ নয় ভালোবাসার জন্য। যার কাছে দায়বদ্ধ ছিল তার ভালোবাসা তো শেষ হয়ে গেছে, তবে সেই সম্পর্ক কেন বয়ে বেড়াবে বাকি জীবন? ওরও ভালোবাসা পাওয়ার, ভালোবাসা দেবার, ভালো থাকার, নিজের চাহিদা পূরণ করার সম্পূর্ণ অধিকার আছে, তবে কেন নয়? মৌলি কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল সাগ্নিকের বুকে। বলল, সাগ্নিক, আমি ভীষণভাবে রিক্ত, বঞ্চিত, একা, ভালোবাসার কাঙাল আমি। তুমি আমাকে গ্রহণ করো, আমাকে বাঁচাও। সাগ্নিক আলতো করে হাত রাখলো মৌলির মাথায়, শান্ত গলায় বলল, মৌলি, আজ তুই বড্ড বিচলিত, অশান্ত। এখন তুই ঘরে যা, নিজেকে শান্ত কর। অশান্ত মনে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। বাকি জীবনটা আমি তোর সাথে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব, কিন্তু তার জন্য এটা সঠিক সময় নয়। আর নতুন জীবন শুরু করতে হলে তোকে পুরনো সম্পর্কগুলোকেও তো একটা পরিণতি দিতে হবে। তিতলির মা তুই, ও আজও তোর দায়িত্ব, তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। দরকার হলে একবার কলকাতা থেকে ঘুরে আয়, দেবোত্তম আর তিতলির সাথে কথা বল। মৌলি নির্বাক, আর একটাও কথা বলল না। ও উঠে পড়ল, শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বাইরের দরজার দিকে। বছর 3 পরে, এই মৌলি, একবারটি এদিকে এসো না। হোটেলের ব্যালকনি থেকে চিৎকার করে ডাকলো সাগ্নিক। কি হলো আবার? আরে এসো না একবার। মৌলি জানে যেতেই হবে, নইলে থামবার পাত্র নয় সাগ্নিক। মৌলি ব্যালকনিতে যেতেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো সাগ্নিক, তারপর ডান হাতটা তুলে দূরে নির্দেশ করলো। একটা কৃষ্ণচূড়া গাছ লাল ফুলে ভরে আছে। সাগ্নিক বলল, তোমার প্রিয় কৃষ্ণচূড়া। মৌলি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করে জানলে? সাগ্নিক হেসে বলল, ঘন্টার পর ঘন্টা কলেজের কৃষ্ণচূড়া গাছটার নিচে অপেক্ষা করতাম, জানতাম তুমি এই পথেই ফিরবে, আর ফেরার পথে নিচু হয়ে কুড়িয়ে নেবে কিছু লাল ফুল। মৌলি হাসলো, ওর চোখ দুটো কেমন যেন ভেজা ভেজা লাগলো। তারপর বলল, তাড়াতাড়ি ধুতি পাঞ্জাবিটা পরে নাও, এবার যে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। তুমি রেডি? তাই তো হচ্ছিলাম, তুমি হতে দিচ্ছ কই? এখনো শাড়ি পরা বাকি। ওহো, সরি সরি, সাজো সাজো, স্বাদ মিটিয়ে সাজো। আজ তোমার জীবনের এত বড় একটা দিন, কিছু সাহায্য লাগলে বলো। শাড়ি পরার সময় ডেকো, কুচিটা ধরে দেবো। আচ্ছা মশাই, এবার চলুন, তৈরি হয়ে নিন। মণ্ডপে পৌঁছানোর পথে দোকান থেকে বরমালা নিয়ে যেতে হবে, অর্ডার দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মণ্ডপে পৌঁছে পুরোহিতের কাছে গিয়ে মালা দুটো রেখে এলো মৌলি। মণ্ডপের বাইরে এসে দেখলো সাগ্নিক আর দেবোত্তম কথা বলছে। ওদের দেখে মনে হচ্ছে কলেজের এক সিনিয়রের সাথে তার প্রিয় জুনিয়রের অনেকদিন পর দেখা হয়েছে। খুব হেসে হেসে কলেজের দিনগুলো স্মৃতিচারণ করছে দুজনে। মৌলি তখনই সামনে গেল না, অপেক্ষা করলো কিছুক্ষণ। ওদের দুজনকে দেখে গত 3 বছরের স্মৃতিগুলো হুড়মুড় করে এসে ঘিরে ধরল মৌলিকে। সেই রাতে সাগ্নিকের ফ্ল্যাটের থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে যায় মৌলি। সারা রাত ঘুমোতে পারেনি ও সেই রাতে, শুধু ভেবেছে, ভেবেই গেছে। সেই দিন মৌলি ওর প্রতি সাগ্নিকের ভালোবাসার কথা জানতে পেরে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ও নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে চেয়েছিল সাগ্নিকের কাছে। ইচ্ছে করলে সাগ্নিক সেই রাতে সুযোগ নিতে পারত, মৌলিকে গ্রহণ করতে পারত, কিন্তু সাগ্নিক সেদিন
হঠকারিতা করেনি, সুযোগ নেয়নি, মৌলিকে শান্ত হতে বলেছে বারবার। এতে সাগ্নিকের প্রতি মৌলির শ্রদ্ধা আর বিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল সেদিন। পরে ধীরে ধীরে মৌলির সেই শ্রদ্ধা, বিশ্বাস ভালোবাসায় পরিণত হয়েছে। তারপর একবার মৌলি কলকাতায় আসে, দেবোত্তমকে জানায় ও দেবোত্তমের সাথে সম্পর্কটাকে শেষ করে দিতে চায়, মিউচুয়াল ডিভোর্স। দেবোত্তম শুধু জিজ্ঞেস করেছিল, তুমি খোরপোশ চাও? মৌলি কাঁপা গলায় বলেছিল, না। তারপর দেবোত্তম অবিচলিত গলায় বলেছিল, কাগজ পাঠিয়ে দিও, আমি সই করে দেব। মৌলিও তখন শান্ত এবং দৃঢ় গলায় জানিয়েছিল, আমাদের কলেজের সিনিয়র সাগ্নিক রয় আমার অফিসে চাকরি করে, ওরই কোম্পানি, আমরা একসাথে আছি। দেবোত্তম বহুদিন পর মৌলির চোখে চোখ রেখেছিল, বলেছিল, লিভ টুগেদার। মৌলিও দেবোত্তম এর চোখে চোখ রেখে বলেছিল, যা ভাবো, তবে আমি ভালো আছি, খুব ভালো, বলে উঠে গিয়েছিল দেবোত্তম। তিতলিকেও সবটুকু জানিয়েছিল মৌলি। সব শুনে তিতলি খানিকক্ষণ চুপ করে থেকেছে, হয়তো ভেতর থেকে তৈরি করেছে নিজেকে। তারপর বলেছে, মা, তুমি হয়তো আমার জন্যই এত বছর ধরে স্যাক্রিফাইস করে এসেছো। আমি বুঝি তুমি বাবার সাথে হ্যাপি নাও। সকলের মতো তোমারও নিজেকে ভালো রাখার, আনন্দে রাখার পুরো অধিকার আছে। তাই আমি তোমাকে আটকাবো না, তুমি যেটা সঠিক মনে করবে সেটাই করবে। তারপর মৌলি ফিরে আসে দিল্লিতে, সব জানায় সাগ্নিককে। সাগ্নিক শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছে মৌলির। উকিল খোঁজা থেকে শুরু করে যেদিন দেবোত্তমের সই করা কাগজগুলো ফিরে এসেছিল মৌলির কাছে, সেদিনও মৌলি না জানি কোনো স্মৃতির বলে কান্নায় ভেঙে পড়েছিল। সেদিন সাগ্নিক বুকে টেনে নিয়েছিল মৌলিকে, মাথায় হাত রেখে বলেছিল, কেঁদো না মৌলি, দুজনে মিলে একসাথে কাটিয়ে দেবো আমরা বাকি জীবনটা। সেদিনই সাগ্নিক প্রথমবার মৌলিকে তুমি সম্বোধন করে নিজের করে নিয়েছিল। তারপর থেকে সাগ্নিক অনেকবার বলেছে, চলো মৌলি, বিয়ে করি আমরা। মৌলি বলেছে, এত কিসের তারা, এই তো আছি বেশ। হেসে খেলে কেটে যাচ্ছে দিনগুলো। আর তাছাড়া লোকে বলে, ন্যাড়া নাকি বেলতলায় একবারই যায়। আহা, বেশ তো, তুমি না হয় একবার গেছো বেলতলায়, কিন্তু আমার যে এ জন্মে আর বেলতলা যাওয়াই হলো না। আচ্ছা বাবু মশাই, বুড়ো বয়সে এখন খুব বিয়ের শখ জেগেছে দেখছি। এই, আমায় বুড়ো বলবে না, বলবো, 100 বার বলবো, বুড়ো বুড়ো। এমনই চলছে ওদের জীবনটা। সাগ্নিক মৌলির জীবনের সব চাহিদা পূরণ করেছে, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ওর জীবনটাকে। তারপর এলো এই বিশেষ দিন। হঠাৎ তিতলির ডাকে ধ্যান ভাঙল মৌলির। তিতলি মৌলিকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি এসে গেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মৌলি দেখলো বিয়ের সাজে অপূর্ব সুন্দর লাগছে তিতলিকে। গাল টিপে আদর করলো মৌলি, জিজ্ঞেস করলো, সোহম বাবাজি কোথায়? দেখো না, এখনো এসে পৌঁছয়নি, কি জানি লগ্ন শেষ হওয়ার আগে পৌঁছতে পারবে কিনা। এরই মধ্যে হৈ হৈ শব্দ শোনা গেল, বর এসেছে, বর এসেছে। তিতলি বলল, যাও মা, তোমার জামাই এসেছে, তোমাকে তো আবার বরণ করতে হবে। মৌলি মণ্ডপের দিকে এগিয়ে গেল। তিতলি আর সোহমের বিয়েটা নির্বিঘ্নেই সম্পন্ন হলো। মাস দুয়েক আগে তিতলি ফোন করে বলেছিল, মা, আমি আর সোহম দুজনেই তো এখন চাকরি করছি, এবার আমরা বিয়েটা করে নেব ঠিক করেছি, ডেট জানিয়ে দেব। সাগ্নিক আঙ্কেলকে নিয়ে চলে আসবে কিন্তু কলকাতায়, মাকে ছাড়া কিন্তু মেয়ের বিয়ে হয় না। সেই কথা মতোই ওরা দুজনে এসে উঠেছে কলকাতার হোটেলে। এই হোটেলে লনে বিয়ে হলো তিতলি আর সোহমের। রাতে বিয়ের সব কাজ শেষে যে যার রুমে ফিরে গেছে। মৌলি আয়নার সামনে বসে কানের দুলটা খুলে রাখছিল। সাগ্নিক মৌলির পেছনে দাঁড়িয়ে আয়নায় মৌলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো। মৌলি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, ভূত দেখলে নাকি? না, অপসরা। ধুর, সত্যি মৌলি। আচ্ছা, তুমি কি চাও আমার হার্ট অ্যাটাক হোক? কি যাতা বলছো? তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছিল মৌলি, ঠিক সেই কলেজের কৃষ্ণচূড়া ফুল কুড়োতে আসা চন্দ্রমৌলির মতো। কি যে বলো, ভুলে যেও না, আজ আমার মেয়ের বিয়ে হলো, সে হোক, তুমি তো আমার সেই কলেজের মৌলি রয়ে গেছো। নাও, হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকাল সকাল তিতলিরা ফিরে যাবে। এবার সাগ্নিক মৌলির অপর কানের দুলটা নিজে হাতে খুলে টেবিলে রাখলো। তারপর মৌলির খোলা চুলে মুখ গুজে দিয়ে আদুরে গলায় বলল, কিন্তু আজ তুমি আমাকে ফিরিয়ে দিও না মৌলি, আমি আজ আবার নতুন করে তোমার প্রেমে পড়েছি। আগের বার বলতে পারিনি, এবার চিৎকার করে বলবো, আমি তোমাকে ভালোবাসি মৌলি, খুব খুব ভালোবাসি। আবার একবার ফিরে পাওয়া বসন্তের ভালোবাসাকে ফিরিয়ে দেবার সাধ্য মৌলিরও ছিল না। তাই মৌলিও আজ চোখ বন্ধ করে ভালোবাসার আবেশে নিজেকে বিলীন করে দিল। আজ ওরা দুজনে একসাথে তলিয়ে যেতে লাগলো প্রেমের অনন্ত সাগরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।